আপনাদের সবাইকে মাহে রমজানের মোবারকবাদ। আপনারা জানেন আমি কিন্তু হোস্ট না। মানে আমি ওই হোস্ট হওয়ার ক্যাপাবিলিটি রাখি না বা সেই কোয়ালিটি আমার ভেতরে নেই। তাই ঘটনা একদম শুরু করে দিই। মানে একদম শুরু। মানে ওইখান থেকেই শুরু। কিন্তু তারপরও মাঝে, মাঝে ২-১টা কথা বলতে হয়, নয়তো একটু খারাপ দেখা যায়। তারপরও সেই এক গোয়ারের মতো ওই ঘটনা দিয়েই শুরু করে ফেলি একদম। মানে বাড়তি কোনো কথা আমি কখনো বলিনি, কেউ বলতে পারবে না। আজ আমি আপনাদেরকে ২টি বাড়ির ঘটনা বলব। এবং এই ২টি বাড়ি কিন্তু গ্রামের বাড়ি। যে জায়গায় আমি ছিলাম, আমি দেখেছি ব্যাপারগুলো। কারণ আমি ওইখানকার সাক্ষীও। এবং বলার আগে আমি এটাও বলতে চাই, আমার গলা কিন্তু ঠিক নেই। আমি জানি না আমার গলা কিভাবে শোনাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার গলা দিয়ে অনেক ধরনের শব্দ বের হচ্ছে না, ওই শব্দের বদলে হাওয়া বেরিয়ে আসছে। আর আমার নিজেরও যেটা মনে হচ্ছে যে গলাটা হয়তো ক্যারক্যার করছে বা গ্যার। এই জন্য আমাকে মাফ করবেন। প্রচণ্ড জ্বালা পোড়া করছে গলা। ঘটনা তো বলবো ২ বাড়ির। আমি ১ম বাড়ির একটা বর্ণনা দিই আপনাদেরকে। আমি পুরো ম্যাপটা দিই আপনাদেরকে, যাতে আপনাদের পুরো বাড়ির ব্যাপারটা বুঝতে যাতে সুবিধা হয়। চোখ বন্ধ করে আমি যে ম্যাপটা আপনাদেরকে দিচ্ছি সেটা আমার নিজের মাথায় নিয়ে নিন। যদি আপনি সেই বাড়ির দিকে এগোতে চান, মানে গ্রামের রাস্তা ধরে যদি আপনি এগোতে চান, তাহলে সেই বাড়ি থেকে আপনার আনুমানিক ২০ হাত পেছনে, মানে আপনি ২০ হাত সামনে যাওয়ার পরে বাড়িটা ডান দিকে পড়বে, বাড়ির রাস্তা। তো এই ২০ হাত যে রাস্তাটা পেছনের দিকে, যে রাস্তা আমরা পার করে বাড়ির দিকে যাব ডান দিকে, এই ২০ হাত রাস্তার এক পাশে একটা পুকুর, যেটা কয়েকটা গৃহস্থ ঘর ব্যবহার করে রাস্তার। অপর পাশটা হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা স্পেস যেখানে নদীর থেকে পানি চলে আসে। এবং যখন ভাটা থাকে তখন আপনি কাদার উপরে অল্প একটু পানি পাবেন, মানে আপনি কাদাটা দেখতে পাবেন। দাঁড়ালে আপনার প্রায় হাঁটুর অর্ধেক পর্যন্ত, মানে হাঁটুর নিচের অর্ধেক পর্যন্ত চলে আসবে আপনি কাদার ভেতরে। এবং যখন সেখানে আবার জোয়ার থাকে তখন সেটা কিন্তু রাস্তার লেভেলে পৌঁছে যায়। কখনো কখনো পানি ওই দিক দিয়ে রাস্তা হয়ে আবার এই পুকুরগুলোতে চলে আসে, খুব রেয়ারলি। আপনি যখন এই জায়গাটুকু পার হবেন সামনের দিকে, এই খালের মতো অংশটা থাকবে, রাস্তাও রয়েছে। এবার ডান দিকে হচ্ছে সেই বাড়িটা। ডান দিকে সেই বাড়ির ঢোকার রাস্তাটা হচ্ছে একটা ভ্যান যতটুকু জায়গা পাবে ঢোকার জন্য, অতটুকু জায়গা। এই বাড়িটা কিছুটা দূরে। এই ডান দিক থেকে যখন আপনি বাড়ির দিকে ঢুকতে যাবেন, হেঁটে আপনাকে যেতে হবেও ২০ হাত রাস্তাটা। এই বাড়ির রাস্তাটা ২০ হাত। রাস্তাটা ২০ হাত পার হওয়ার পরে বাড়িটা কিন্তু একটু উঁচু, আনুমানিক ১.৫ ফিট উঁচু, ১.৫ থেকে ২ ফিট উঁচু মাটি থেকে, মানে নর্মাল মাটির ভূমি থেকে। এই বাড়িটা কেন এতখানি উঁচু সেটা আমি এখনো জানি না। এবং এই বাড়িটা যতটুকু উঁচু, যেই জায়গাটা যেখান দিয়ে এই বাড়ির বর্ডারটা এক হিসাবে, মানে উঁচু ভূমি না, এই উঁচু ভূমিটাকে ধরে রেখেছে এই উঁচু ভূমির আশপাশে থাকা গাছগুলো। বিশাল বড় বড় গাছ, আমি গাছগুলোর নাম চিনি না। এগুলো শিকড় বাইরে বেরিয়ে আছে। যা দেখে আমি বুঝতে পারি তা হচ্ছে, বন্যায় আশপাশে যদি কোনো কিছু আক্রান্ত হয় এই বাড়ি ডুবে না। বন্যায় পানি ধুয়ে মাটি সরিয়ে গিয়ে কিন্তু শিকড়গুলো বেরিয়ে আসছে, এটা বোঝা যায়। বাড়িতে ওঠার যে রাস্তাটা, এই রাস্তাটা তো বলেছিলাম যে একটা ভ্যান যাওয়ার মতো চওড়া রাস্তা, কিন্তু ওই চওড়া রাস্তার বাম পাশে কিন্তু নিচু জমি রয়েছে রাস্তার লেভেলের। বোঝাতে পারলাম? এই জন্যই বাড়িটা কিন্তু উঁচু। এখন এই বাড়িতে কিন্তু ২টা বসতঘর। একটা বসতঘর বিধ্বস্ত বসতঘর, যে বসতঘরে কেউ থাকে না। এবং আরেকটা বসতঘর যেটা প্রায় তৈরি হয়ে গেছে, এইখানে কিন্তু পরিবারটা থাকে।
সমস্যা হচ্ছে এই পরিবার শান্তিতে থাকতে পারছে না। তাদের এই পুরনো বাড়িতেও অনেক আগে থেকে বদনাম ছিল এই জন্য যে এই যে আরেকটা ডিপ মানে ভিটা যেটা পড়ে রয়েছে, বিধ্বস্ত ভিটা, এই ভিটায় আসল মালিককে রাতে হত্যা করা হয়েছিল। এই বাড়ির আসল মালিককে, মানে এই বাড়ির যিনি মালিক ছিলেন তিনি ছিলেন বিপত্নিক। বিপত্নিক শব্দটা আমার বলা ঠিক হলো কিনা আমি জানি না, মানে বুঝতে পারছি না মানে ঠিক কিনা। মানে তার কোনো স্ত্রী ছিল না, সেই জন্য তার কোনো সন্তানও নেই, কিন্তু তার মা ছিল, এবং সে মা ছিল সৎ মা। তাকে হত্যা করা হয় মূলত এই বাড়ির জমি সমস্ত কিছু তার নামে ছিল। তো যদি তিনি মারা যান তাহলে ওয়ারিশেরা হয়ে যাবে ওই অন্যান্য ভাইদের সন্তানেরা, বা বাবাও হয়ে যেতে পারে। আসলে আমি তো আসলে ওই মারপেট জানি না। ওনাকে খুনি করা হয়েছিল সম্পত্তির জন্য। এবং ওই ভদ্রলোক কিন্তু আবার একজন আলেম ছিলেন। কতটুকু পড়ালেখা করছেন সেটা আমি জানি না। ওনাকে হত্যা করার রাতের কথা, কারণ এগুলো ওনাদের বংশে সবাই জানে, এমনকি যারা ছোট থেকে বড় হয়েছে। এই ঘটনা এমন সময় ঘটেছে যে সময় বাংলাদেশ স্বাধীন হয়নি, তখন বাংলাদেশে ব্রিটিশ শাসন আমল ছিল। ওনাকে হত্যা করা হয় রাতে, তখন বৃষ্টির রাত। ওনার ঘরের দরজা ভেঙে 4 জন ব্যক্তি ঢোকেন। ওই 4 জন ব্যক্তিকে ঢুকিয়ে দেওয়ার জন্য নির্দেশও দিয়েছিলেন তার সৎ মা। ওই 4 জন ব্যক্তি ভেতরে ঢোকেন এবং তাকে গামছা পেঁচিয়ে তার শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। এবং এটা পরের দিন এমনভাবে ছড়িয়ে দেওয়া হয় যে তিনি পুকুরে ডুবে মারা গেছেন। কারণ ওনাকে তো শ্বাসরোধ করা হয়, শ্বাসরোধ করানোর পরে ওনাকে ওই অবস্থায় বের করে নিয়ে ওনাদের যে পুকুর রয়েছে ওই পুকুরের ঘাটের পাশে ফেলে দেয়। মানে এমন সুন্দর কায়দায় ফেলে দেয় যে উনি সাঁতার কাটতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন, মনে হবে এরকম। এবং গ্রামের মানুষ আর কি ওইভাবেই তো তাকে পায় সকালবেলা, মানে একদম ভোরবেলা দেখতে পায় যে একদম পুকুরের মাঝখানে কি জানি দেখা যায়। গ্রামের মানুষ তো সাহসী, তারা কাছে যেয়ে বুঝতে পারলো একটা বডি। আর ওই অনেক সাহসী মানুষ তো তারা ওই বডি ধরে টান দিয়ে দেখলো যে এটা সে ব্যক্তি। তো হই রব, মানুষজন কিন্তু এটা বুঝে নিল যে হয়তো ঘাটে কোনো ঘটনা ঘটেছিল। ইন্টারেস্টিং ব্যাপারটা এর পরে, ঘাটের ওই ঘটনার কিছুদিন পরে ওনাকে তো দাফন দিয়ে দেওয়া হয়। এখানে কিন্তু টিপিক্যাল ঘটনা না যে এশিয়াল ডেড বডি হাঁটাচলা করছে, না ওইরকম না। ঘটনা আসছি। তখন পর্যন্ত ওই ভিটাটা ওইরকমই, ওই দরজাটা খোলা। ওই ভিটার আশপাশে না এক ধরনের শব্দ হতো। শব্দটা হচ্ছে যে কেউ খুব আফসোস করে কিছু কথা বলছে, যেটা বোঝা যায় না। কারণ তারা বাঙালি, তারা উর্দু বুঝতে পারতো না এবং উর্দুতে কথা বলতো। কি কথা বলতো কেউ জানে না। ওই স্বাভাবিকভাবে যখন একজন মানুষ, আপনি হত্যা করুন বা সে মারা যাক, সে যেটাই হোক, আপনি হত্যা করলেও আপনার মনোভাব থাকবে অন্যরকম, আর আপনি হত্যা না করলেও আপনার মনোভাব থাকবে অন্যরকম। দুইটা ক্ষেত্রেই ভয়। সে যেহেতু সৎ মা, সে তো নিজে কাণ্ডটা ঘটিয়েছে যাতে জমি জমা পাইতে সুবিধা হয় তার, মানে তার সন্তানদের। তো এই ঘটনা ঘটানোর পরে উনার যে অবস্থাটা ছিল, মানে লোকজন উনাকে দেখে কিন্তু বুঝতে পারেনি যে উনি, মানে এটা উনার সৎ সন্তানের জন্য তিনি এত শোকে কাতর, উনি মারাত্মক শোকে কাতর, এরকম আর কি উনার অবস্থা। উনি একদিন রাতের বেলা স্বপ্ন দেখলো। কি, মানে উনাদের বাড়িটা তো পুরো বাড়িটা এমন ভাবে ঘিরে রেখেছে গাছপালা যে কোনো রকম রোদের আলো পড়ে না বাড়ির উপরে। তো উনি স্বপ্নে দেখছে যে ওই যে ভিটাটা বিধ্বস্ত ভিটা, ওইটার উপরে ঠাড়া পড়ছে, অর্থাৎ বজ্রপাত যেভাবে পড়লো ওইটা আবার ইউনিক একটা স্বপ্ন। স্বপ্নে যেটা তিনি দেখতে পান যে প্রথমে গাছপালা আগা থেকে সরে গেছে, মানে কোন একটা দানব যার হাইট এত বড়, সে হয়তো গাছপালা গুলোকে উপর দিক থেকে সরিয়ে দিয়েছে, মানে মুখটা খুলে দিয়েছে যে দেখো জমিনিটা এখানে। তারপরে একটা বজ্রপাত হলো ঠিক ওই ঘরটার উপরে। এটা কিন্তু তিনি স্বপ্নে দেখেছেন।
উনি কিন্তু শান্তিতে থাকতে পারতেন না। লোকজন খেয়াল করতো যে উনি কেমন জানি সারাদিন একটা অস্বস্তির ভিতর থাকেন। উনি বারবার ওই এদিক সেদিক তাকান উনার, উনি ডানে তাকান, বামে তাকান, কাকে জানি দেখছেন বা কাকে জানি তিনি খুঁজছেন, বলছেন না কাউকে। তো এরকম একটা অস্থির কন্ডিশনে একদিন ঠিকই ওই হালকা বৃষ্টি হচ্ছে চারপাশে, হঠাৎ ওই ভিটাটার উপরে একেবারে একটা বজ্রপাত পড়ে। ওই বজ্রপাত এসে যখন ওই ভিটার উপরে পড়ে, বজ্রপাতের শব্দ হয় না? আলোর একটা ছিটা চলে আসে চারপাশে। ওই শব্দে উনি প্যারালাইজড হয়ে যান। ওই মহিলা, তিনি ওই সময় থেকে প্যারালাইজড। কত বছর জানেন? তার মৃত্যুর আগ পর্যন্ত প্রায় আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর পর্যন্ত তিনি প্যারালাইজড ছিলেন। ৩২ থেকে ৩৫ বছর তিনি প্যারালাইজড ছিলেন। তিনি একই বিছানায় খাবার দেওয়া থেকে শুরু করে সবকিছু করেছেন, এবং এটা কিন্তু গ্রাম। এটাও আমাদেরকে বুঝতে হবে যে এটা গ্রাম। উনি ছিলেন কিন্তু সৎ মা, যাকে হত্যা করা হয়েছিল তার বাবার দ্বিতীয় স্ত্রী। তত যখন তার এই অবস্থা হয়, তখন আবার তার স্বামী তৃতীয় বিয়ে করে। তিনি কিন্তু বিছানায় পড়ে রয়েছেন। এই অবস্থাতে তিনি হিংসায় কাতর হয়ে সারাদিন প্রলাপ বকতেন, সবাইকে গালিগালাজ করতেন আর প্রলাপ বকতেন। এরকম সবাইকে গালিগালাজ করতে করতে, প্রলাপ বকতে বকতে একদিন তিনি সবার সামনে বলে বসেন, ওই দিন রাতের বেলা উনি পানিতে ডুবে মারা যায় নাই, উনাকে খুন করছে। কে কে খুন করছে 4 জনের নাম সহ তিনি বলে দেন। আবার নিজের নাম তিনি বলেন নাই। ওই 4 জনকে ধরা হলে ওই 4 জন তারা অস্বীকার করলো। তারা বলল যে ওই মহিলার কাজ। এখন তারা খুব জোরভাবে অস্বীকার করলো। আর এদিকে মহিলার হালত কিন্তু খুব খারাপ। এই যে প্যারালাইজড, সারাদিন বসে বসে বিড়বিড় করে আর উল্টাপাল্টা কথাবার্তা বলে। এই কারণে তার ওই যে আসল কথাটা, সে আসল কথাটা আর গুরুত্ব পায় নাই। আসল কথাটা কিন্তু আর গুরুত্ব পায় নাই। কিন্তু এইখানে একটা ব্যাপার ঘটে, যে ব্যাপারটা হচ্ছে যে উনার যে জমিনটা ছিল, সেই ব্যক্তি, সেই আলেমের যে জমিনটা ছিল, ওই জমিনের বেশ কিছু অংশ ওই 4 জন কিভাবে জানি নিজেদের নামে নিয়ে নিয়েছে। মানুষজন, গ্রামের সবার পক্ষে তো আর এত হ্যাডম নিয়ে কথা বলা সম্ভব না। তো যাদের ভিতরে হ্যাডম আছে, তারা জিজ্ঞেস করেছিল যে তোরা উনার এই জায়গা কিভাবে পাস, কিভাবে ভোগ করস। তারা বলতো যে তারা তাদের কাছে জমি সে বিক্রি করে দিয়ে গেছে। তো লোকজন তো কাগজ খোঁজার দরকার মনে করতো না। একবার একটা চ্যালেঞ্জিং কোনো একটা ঘটনার সময় ওই কাগজপত্র তারা দেখিয়েছিল। ওই কাগজপত্রগুলো তো আবার তারা আমিন বা ওই সমস্ত ব্যক্তি ছাড়া বুঝতে পারে না। এটা সত্য যে সেই জমি অন্য কারিগরি করে সেই মহিলা বিক্রি করে দিয়েছিল এই 4 জনের কাছে, খুবই নগণ্য দামে। কারণ তার আসলে ওই 4 জনের দরকার ছিল ওই স্পেসিফিক সম্পত্তিগুলা। ওই স্পেসিফিক সম্পত্তিগুলা 4 জনের কাছে দিয়ে দিচ্ছে সে ওই নামমাত্র মূল্যে, যাতে রেজিস্ট্রেশন খরচ একদম নামমাত্র মূল্যে যাতে হয়ে যায়। এই সমস্ত কিছু হয়েছে কিন্তু জমি সংক্রান্ত ব্যাপার স্যাপার। এখানে আরো একটা ব্যাপার হচ্ছে, সেই এই যে স্বামী, যে আলেমের বাবা, তিনি বয়স্ক হলেও তিনি একটা স্টুপিড দেখেই তার স্ত্রীরা তাকে কন্ট্রোল করত, যার বদলতে কোন স্ত্রী তার কোন জমি কখন কিভাবে তাকে দিয়েই বিক্রি করে দিয়ে, তো এটা সে নিজেও বুঝতে পারতো না। সে ছিল একেবারে স্ত্রী কাতর লোক, স্ত্রী ছাড়া সে কিছু বুঝতো না, এবং মূর্খ লোক। এবং এই মূর্খতার কারণে ওই টিপ সুই দিয়ে 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 সে জমিগুলো বিক্রি করলো এইভাবে। এটা তো সে বুঝতে পারেনি। এখন ওই স্বামীও মারা যায়, ওই আলেমের বাবা মারা যায়, এই যে মহিলার স্বামী তিনিও মারা যান। এই যে দীর্ঘ সময় ধরে যে তিনি স্বামী ছাড়া ওই একই অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন, যেটা তার জন্য শাস্তি, ওই শাস্তির সময়টুকু পার করে তিনি কিন্তু ৩২ বা ৩৫ বছর ওই অবস্থা থাকার পরে একদিন নিজের ময়লা মাখানো অবস্থায়, মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। রাতের বেলা যে সে চিৎকার করেছে এমন কোনো শব্দ কেউ শুনতে পায় নাই, কিন্তু তার ওই মৃত্যু যন্ত্রণা হয়তো এতটাই ছিল যে এই জন্য সে নিজের ময়লা নিজে মাখে মরে পড়েছিল। তিনি মারা যাওয়ার পরে এক রাতের কথা,
রান্নাঘর বাইরে ছিল এবং ওই রান্নাঘরে রান্না করছিলেন তার ছেলের বউ, যার সাথে তার সম্পর্ক প্রায় খিটমিটির মতো অবস্থা ছিল। তিনি রান্না করছেন তখন তার দিকে একটা প্লেট বাড়িয়ে দিয়ে তাকে বলল সে যে খাবার দে, খাবার দে। তো এই কথায় তিনি যখন পেছনের দিকে তাকান তখন তিনি দেখতে পান ওই যে হারিকেনটা একটু এক হাত ডিস্টেন্সে বাঁশের যে খুঁটি সেখানে লাগানো ছিল যাতে আশপাশও দেখা যায়। ওই আলোতে তিনি দেখতে পাচ্ছেন যে তার শাশুড়ি এখানে দাঁড়ানো। তার শাশুড়ির চোখ একটা কেমন জানি হয়ে গেছে এবং তিনি একদম কাপড়হীন, বস্ত্রহীন। তিনি যে প্লেট আগিয়ে দিয়েছেন ওই প্লেটের উপরে মরা মানুষ খায় যেরকম পোকা, ওইরকম পোকা আর থকথকে কালো কি জানি। তিনি সাথে সাথে দৌড় দেন, মানে রান্নাঘর দিয়ে দৌড় দেওয়ার সুযোগ নেই তো, চুলোর উপরে তরকারি ছিল সেই চুলোর উপরে তরকারির উপর দিয়ে তিনি লাফ দেন। কারণ যে বেড়া দেওয়া হয়েছিল রান্নাঘরে ওগুলো হচ্ছে যে একদমই ওই যে পাতার যে বেড়াগুলো হয় না ওই রকম বেড়া। তিনি সে বেড়া ভেঙে যখন লাফিয়ে পড়লেন এবং চিৎকার করতে শুরু করলেন, ওই যে শব্দটা হলো, মানুষজন এলো তাকে উদ্ধার করলো। তিনি বারবার বলছিলেন মা আইসে, মা আইসে। ওনার পেটে খুব খিদে, উনি সবাই খায় ফেলাব, উনি সবাই খায় ফেলাব। গ্রামের মানুষ কিন্তু আমাদের মতো দ্বিতীয়বার চিন্তা করার সুযোগ নেন এই সমস্ত ক্ষেত্রে। তারা এগুলোকে মানে, এগুলোকে বিশ্বাস করে। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় একজন কবিরাজের কাছে। কবিরাজ যে লোহা গরম করে পানি খাইয়ে দিল এবং অন্যান্য সমস্ত কিছু যা যা করার সে তার মতো করে দিল। এবং ভয় পাওয়ার কারণে মহিলা তার শ্বশুর বাড়িতে ফেরত আসতে চাচ্ছিলেন না, তিনি থেকে গেলেন তার মায়ের বাড়িতে। ওইটি ওনার জন্য বেস্ট ডিসিশন ছিল জানেন, কারণ এই ভিটা এরপরে যে ঘটনাগুলো ঘটবে এই ঘটনাগুলো অত্যন্ত ভয়ঙ্কর। তিনি তো নিজের মায়ের বাড়িতে চলে যেয়ে বেঁচে গেছেন। কিছুদিন পর একদিন মাগরিবের পরে এশারের নামাজের সময়ও পার হয়ে গেছে। একজন ব্যক্তি ছিল, তিনি সম্ভবত ওনার ছোট ছেলের উপরের ছেলে কেউ। তো তিনি দরজার সামনে বসেছিলেন অন্ধকারের ভেতরে, এমনিতেই বসেছিলেন তিনি, গরমের মতো একটা আবছাটা ভাব। ওই অবস্থায় তিনি দেখলেন যে তাদের বাড়ির ওই দিকে যে রাস্তাটা, মূল রাস্তা থেকে তাদের বাড়ি আসার জন্য যে সময়টুকু লাগে, ওই যে 15-20 হাত যে ডিস্টেন্স, ওদিক দিয়ে কে জানি এগিয়ে আসছে এবং কেমন জানি সে একদম একরকম, হাত পা কিছু বোঝা যায় না, মনে হয় যেন প্রচন্ড গরমের ভিতরে সে শাল পড়েছে, এরকম মনে হচ্ছে। ওই কাছাকাছি যখন আসলো, কাছাকাছি আসার পরে সে দেখতে পেল ওই কালো কাপড়ের মতো পুরো শরীর দিয়ে ঢাকা সে তার সামনের দিক দিয়ে তাদের বাড়ির উপরে উঠানে উঠলো, উঠে রান্নাঘরের পাশ দিয়ে ঘুরে ওই যে তাদের যে ভিটা, সেই ভিটার পেছনের দিক দিয়ে ঘুরে বাড়িটাকে গোল করে একবার রাউন্ড দিল। দ্বিতীয়বার সে যখন রাউন্ড দিতে গেল ঠিক সেই সময় না সে ব্যক্তি ডাক দিল, বলে যায় কি করতেছেন আপনার রাতেবেলা, আর কে আপনি, আসছেন কোত্থেকে? ওইখান থেকে নাকি একটা শব্দ আসে, মানে শব্দটা কেমন জানি ঘৌ ঘৌ এরকম, মানে অমানসিক একটা শব্দ, এটা কোনো মানসিক শব্দ না, এটা মানসিক শব্দ হইতেই পারে না। এই অমানসিক শব্দটা শোনার পরে তার সাথে সেই কালো অবয়ব সেটা চোখাচোখি হয়। তিনি কোনো মানুষকে দেখেননি, কিন্তু তিনি বারবার বলছিলেন যে ওইটা ছিল তার মা, ওইটা তাদেরই মা ছিল, কারণ ওই হাব ভাব, ওই চেহারার খিটমিটি ধরন তিনি চিনেন। ওই যে কালো অবয়ব, তার হাতে যে জিনিসটা ছিল সেটাকে সে মাটিতে ফেলে দেয়। যেই জিনিসটাই মাটির উপরে ছিল পড়ার পর পরে সেটা থেকে এমনভাবে রক্ত ছড়িয়ে পড়তে শুরু করে যেন রক্ত পুরো বাড়িতে নিজে 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 লেপটে যাবে বা লেপে দেওয়া হবে রক্তকে। তিনি কিন্তু চেঁচামেচি শুরু করে দিয়েছেন, ততক্ষণে আতঙ্কিত হয়ে পড়েছেন ঠিকই, কিন্তু তারপরও তিনি মারমুখী ভঙ্গিতে ছিলেন। কিছু সময় পরে, মানে সবাই তো এসে উপস্থিত হয়ে গেল, কাউকে তো পাওয়া যাচ্ছে না, কিন্তু কিছু সময় পর না সেই ব্যক্তির এমনভাবে বমি আসতে শুরু করলো যে সেটা আর থামলো না।
তিনি মারাত্মকভাবে রক্ত বমি করতে করতে মারা গেলেন। প্রথমে সেই বমি ছিল যেমন বমি হয় তেমন, এরপরে তা থেকে রক্ত বেরোতে শুরু করে এবং তিনি রক্ত বমি করতে করতেই মারা যান ওই দিন রাতের বেলা। অর্থাৎ ধরতে পারলেন ওই যে ভাবি বা মানে ছেলেদের সন্তান যে তিনি বেঁচে গিয়েছেন কোন মানে কি কারণে, তিনি সেখান থেকে দৌড় দিয়েছিলেন দেখে, নইলে তার অবস্থা কোনো না কোনো রূপে খারাপ হতো। ঠিক এই ব্যক্তি যে রক্তবমি করে মারা গেল, তিনি মারা যাওয়ার আগে তো তিনি বলেছিলেন, এবং ওই যে তারা যখন ওই সময় সেন্সে ছিল তখন কিন্তু চিৎকার চেঁচামেচি চলছিল যে বাড়ির ভিতরে কে জানি ঢুকেছে, বাড়ির ভিতরে কে জানি ঢুকেছে। তো তিনি তো মারা গেছেন, মানে সন্তান আর কি। কাছাকাছি সময়ের ভিতরে দুটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। প্রথম দুর্ঘটনা কোনো মানে নেই, কিন্তু দ্বিতীয় দুর্ঘটনার তো একটা মানে ব্যাপার স্যাপার রয়েছে। কারণ বাড়ির একজন মানে আয় ইনকাম করা লোক সে মারা গেছে। এই ব্যাপারগুলো নিয়ে মানুষ মাঝে মাঝে প্রশ্ন করে, অনেক ঘাটাঘাটি করে। ওই গ্রামে একজন ব্যক্তিও ছিল যে আর কি আশপাশে যে ধরনের জিন জিনিসপত্র রয়েছে, মানে জিন জাদু, এই জিনিসগুলোর ব্যাপারে খোঁজ খবরও রাখতো। আবার সে দাবি করতো সে নাকি মানে জিনদের সাথে কথা বলতে পারতো। তো এই ঘটনায় সে তার জিনদের সাথে কথা বলার জন্য ডিসিশন নেয়, এবং সে যখন ডিসিশন নেয় সে জিনদেরকে ডাকতে যাবে বা জিনদের সাথে সে কথা বলতে যাবে, ওই ব্যক্তি, ওই কবিরাজের মতো ব্যক্তি, তিনি নাকি নিজে দেখেছেন সেই মৃত নারীকে। অবশ্য তিনি সেই মৃত নারীকে তার মৃত্যুর কন্ডিশনের চেহারা দেখেননি। সর্বশেষবার তিনি ওই মহিলাকে যেই চোখে দেখেছিলেন, মানে তার চোখে মহিলার যেই রূপ ছিল ঠিক ওই রূপেই ওই মহিলা তার সামনে এসেছিল। কোনো শক্তি বা কোনো প্রাধান্য খাটিয়ে তিনি সেই মহিলা এন্টিটিকে বাগে আনতে পারেননি, বরং সেই এন্টিটি হুমকি দিয়ে দিয়েছে যে তার কিন্তু ক্ষতি আসন্ন। তো এই সমস্ত কিছুর পরেও লোকজন চেষ্টা করবে সবসময় যে এই ধরনের বিপদ আপদ থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করা যেতে পারে সেই উপায় বের করার। এখন এই ব্যক্তি তো নতুন কোনো উপায় দিতে পারছে না, কিন্তু এই ব্যক্তি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করলো। বললো যে আরো দূরে এক গঞ্জে নাকি তার ওস্তাদের মতো একজন লোক রয়েছে, সে পারবে। এখন এমন বিপদ আপদ ঘটলে মানুষজন সেই ধরনের লোক খুঁজতে বের হয়। তারা খুঁজতে বের হলো, তাদের ফিরতে দেরি হলো একদিন, এবং তারা ফিরে এসে দেখলো বাড়িতে আরো একজন মারা গেছে। এবারে ঘটনা আরো বেশি করুন এই জন্য যে মারা গিয়েছে সে একটা ছোট বাচ্চা। সে মারা গিয়েছে এমন এক অবস্থায়, যে অবস্থায় কেউ কখনো কল্পনা করতে পারবে না যে অবস্থায় মানুষজন মারা যেতে পারে। তা হচ্ছে এমন একটা পাতিলের ভেতরে সে পড়ে গিয়েছিল, যে পাতিল থেকে খুব সহজে সে কাঁধে বেরিয়ে আসতে পারত, সে বেরিয়ে আসতে পারেনি, তার মুখ নিচেই থুবড়ে আটকে ছিল যেন। ওই অবস্থাতেই ওই বাচ্চাটাকে পাওয়া যায় পাতিলের ভেতরে। মানে আপাদমস্তক দেখলে বোঝা যায় যে কেউ তাকে পাতিলে চুবিয়ে মেরে ফেলেছে, এমনই লাগে। আরেকটা মৃত্যু হলো না। এখন যে লোককে নিয়ে আনা হয়েছে, ওই লোক এমন একটা সময় বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢুকেই সে বলছিল যে এমন এক মানে নাপাক সময় বা এমন এক নাপাক সময় এই জায়গায় এসছি যে এর মানে সমাধান তো করতেই পারবো না, বরং তার শক্তি অনেক বেশি। যাকে নিয়ে এসেছে সে এই কথা বলছে যে মানে এখন আরো অবস্থা অনেক বেশি গাঢ়, আরো বেশি শক্তিশালী হয়ে পড়েছে। তাকে তত কিছু জিজ্ঞেস করার সময় পায়নি তারা, কারণ তাদের ওই যে ছোট্টটা বাচ্চা মারা গেছে। তো সেইখানে তার পরের দিন তাকে দাফন করা হয়, সমস্ত কিছু করা হয়। এখন সলিউশন খোঁজার চেষ্টা করছে লোকজন, মানে একটা না একটা সমস্যা তো এখানে বিকটভাবে প্রেজেন্স ফিল করাচ্ছে নিজের। একটা পর একটা ঘটনা ঘটা, মানুষজনের মারা যাওয়া, আস্তে আস্তে তো কোনো কিছুই থাকবে না। এই পর্যায়ে এসে মানুষ মানে ওই আত্মীয় স্বজন যারা ছিলেন তারা একটা সাহসী সিদ্ধান্ত নিলেন, এবং তারা বললেন তারা এই ভিটায় থাকবেন না, কারণ ভিটা থাকলে সমস্যা। তো তারা সেই সাহসী সিদ্ধান্ত নেন এবং সেই ভিটা থেকে তারা সরে আসেন। ভিটা থেকে সরে আসার পরও তাদের সমস্যা লেগেই থাকতো, কিন্তু তার মাত্রা ছিল অনেক কম, অনেক। এবং প্রায় প্রত্যেক বছর কোনো না কোনো দিক থেকে মরা পশুর আমদানি ঘটে এই বাড়ির উঠানের উপরে, সব সময়।
মানে কখন করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এবার এই যে হন্টিংগুলো বা এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু নতুন মালিক জানতো না। নতুন মালিককে তখনও বলা হয়নি যে এইখানে কি সমস্যা দেখা দিয়েছে, অর্থাৎ জমি বিক্রি হয়ে গেছে। এখন আমরা যে পারপাসে যাদের মাধ্যমে যাদের কারণে গিয়েছি তাদের কথা বলছি আপনাদেরকে। এই জমি গ্রামে বিক্রি হয়ে গেছে এবং বিক্রি হওয়ার পর থেকে শিকদার ভাইরা এই বাড়ির বা এই যে মানে ওই যে বিধ্বস্ত ঘর, পুরো বাড়ির নিয়ন্ত্রণ তারা নিতে পারছে না। আমি যেটা বিশ্বাস করি যে তারা কেন পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিতে পারছে না, মানে নতুন মালিক হওয়া সত্ত্বেও, কারণ তারা পদে পদে বিভিন্ন জায়গায় বাধা পাচ্ছে এবং এই বাধাগুলো তাদের মাথার ভিতরে চিন্তার উদ্রেক ঘটাচ্ছে যে কিরে আমি জায়গা কিনলাম, জমি কিনলাম, এই সমস্ত কিছু কিনলাম, কিন্তু আমার কোনো কিছু আমার মন মতো হয় না কেন, আমি এত বাধা পাই কেন। এটা কিন্তু ওইটাই যেটা বললাম, এটা এনটিটি বা ওই শক্তিগুলোর কাজ। তারা নিজেদের ক্ষমতাকে সবসময় বোঝানোর চেষ্টা করে এবং এইভাবেই মানুষজনকে বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করে এই এনটিটিরা। এখন নতুন মালিকানা, বাড়ি ওটা বিক্রি করে দেওয়া হয়েছে, এখন নতুন মালিকানা, নতুন মালিক এখন ওই পুরনো গ্রামের লোকজনের সব কথাই জানে, সবই শুনে, কিন্তু বিশ্বাস করে না কিছু। আর তার পরিবারের অন্য লোকজনেরও কথা হচ্ছে যদি এমন ঘটনা ঘটেও থাকে ওইটা ওই পরিবারের সাথে ঘটছে, তারা দুশ্মনী করছে, আমরা তো কিচ্ছু করি না, আমরা নতুন লোক। এক্স্যাক্টলি প্রথম কিছুদিন কোনো ঘটনাই ঘটে নাই, প্রথম কিছুটা সময় কোনো ঘটনাই ঘটে নাই, কিন্তু ঘটনা ঘটার যে রেসটা যখন একবার চালু হলো তারপর থেকে তা তাদের জন্য টিকিয়ে রাখা ওই জায়গাটা বা টিকে থাকা একদম কঠিন করে ফেলেছে। প্রথম ঘটনাটার ব্যাপারে কেউ কখনো কল্পনাও করতে পারবে না প্রথম অভিজ্ঞতা মানুষের কিরকম হতে পারে। কেউ হয়তো মনে করতে পারে যে আমি একটা ছায়া দেখলাম ভয় পেয়ে গেছি, একটা চেহারা দেখলাম ভয় পেয়ে গেছি, কিন্তু প্রথম অভিজ্ঞতা এত ভয়ঙ্কর, বললাম না, কেউ কল্পনা করতে পারবে না কখনো। ওনারা রাতেবেলা ঘুমিয়েছিলেন, নতুন বাড়িতে উঠেছেন, লোকজন সহ এসছেন, এটাকে তাদের হিসাব হচ্ছে যে এই বাড়িটা মানে বাড়ির উপরে সে একটা ডুপ্লেক্স তৈরি করবে এবং মানে এটাকে সে একটা নিজস্ব ডিজাইনে দাঁড় করাতে চেয়েছিল, নতুন একটা কোনো কিছু যেটা তার নিজের মনের আয়েশ বা খায়েশ মিটাবে নতুন মালিকের। এখন যখন তার নতুন নতুন ওই ধরনের ঘরগুলোতে ঢুকলো না, শহরের মানুষ মানে অন্য এলাকার মানুষ, তো ওই যে স্মেলগুলো, ওই স্মেলগুলো তো তাদের কাছে নতুন নতুন লাগে না, তো একটু খুব বেশি এক্সাইটমেন্ট তাদের ভেতরে কাজ করছিল। তারা সোলার প্যানেল লাগানোর চিন্তা ভাবনা করছিল, কারণ ইলেকট্রিসিটি একটু দূরে থাকলেও রিলায়েবল ছিল না, তো সোলার কানেকশন এইটা সেটা, তারা ব্যাটারি পর্যন্ত সেদিন কিনে এনেছে, সব কিছু করেছে, একটা টিউব লাইট লাগানো, এসব কিছু ঠিক আছে। রাতের বেলা ওই যে খিলের যে দরজা, একটা খিল দেওয়া থাকে মাঝখানে, ওই দরজায় টোকা পড়লো। তো দরজা খুললো সে নিজেই, জাগনা ছিল, সে নিজেই দরজা খুললো এবং দরজা খোলার পরে সে প্রথমে বুঝতে পারেনি কি দেখেছে, পরে সে বুঝতে পারে। কয়েক সেকেন্ড তো সময় লাগে প্রসেস করতে। দরজা খোলার পরে সে দেখতে পায় যে যেটা টিনের অংশটা রয়েছে না উপরের থেকে, যেটা নিচে নেমেছে টিনের অংশ, ওইখানে তো সাপোর্ট দেওয়া থাকে, টিন তো একটা কলামের সাথে বা একটা ফ্রেমের সাথে আটকানো থাকে, ওই ফ্রেমের সাথে রশিতে ঝুলে আছে ওই লোক থেকে 1 হাত ডিস্টেন্সের ভেতরে একটা চামড়াহীন শরীর, চামড়াহীন শরীর। ওর শরীর থেকে পানির মতো রস নেমে নেমে পড়ছে, রক্ত নিচের দিকে পড়ছে। ও এই অন্ধকারে যে দেখছে তা কিন্তু না, যে টিউব লাইটটা জ্বলছে ওই টিউব লাইটটা মধ্যখানে লাগানো, ওর আলো যেভাবে ওই লোকের উপরে পড়েছে, এই ঘুটঘুরে অন্ধকারের গ্রামের ভেতরে যখন ওই টিউব লাইটের আলোটা বাড়ির ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে এসছে, ওই আলো আধারের আবহে এই রূপ দেখার পরে তার পুরো শরীরে একটা ঝাঁকি মারলো, সে একদম অজ্ঞান হয়ে গেছে। তার সর্বশেষ মনে রয়েছে এইটা যে একটা কিছু আংটার মতো কোনো কিছুর সাথে তো নির্ভয়টা লাগানো, চামড়া নেই শরীরে। আস্তে আস্তে পিঠ, বাহু, বুক দেখা গেল, তারপর দেখলো সে চেহারাটা কেমন জানি করলো, ব্যাস সে সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে।
সে যে ধপাস করে পড়েছে ওই শব্দে কেউ টেরই পায়নি। একেবারে সকালবেলা যখন মানুষজনের ঘুম ভাঙে অটোমেটিক, কারণ আগে আগে শুয়ে পড়লে ঠিক সকালবেলা ঘুম ভাঙবে, তারা ভেঙে দেখে তাদের ঘুম ভাঙার পরে তারা দেখে যে ওই লোক নিচে পড়ে রয়েছে। তো রাতের কথা সে শেয়ার করলো সবার সাথে, গ্রামের মানুষ। তারপরেও তাদের আগে থেকে অভিজ্ঞতা রয়েছে ডিভিডিতে, মানে শহরের মানুষ, একটু শহরের টাইপের মানুষ, তার আগে থেকে তাদের অভিজ্ঞতা রয়েছে ডিভিডিতে ভৌতিক ব্যাপার স্যাপার দেখার। তো ডিভিডি না আর কি, ওই যে ধরনের ভিএইচএস বা ওইরকম কোনো কিছু, সিডি ক্যাসেট ডিভিডি হবে বা সিডি প্লেয়ার হবে। তো তখন আপনি ওগুলো নিয়ে তারা নিজেরা কথাবার্তা বলে তারা আগে ওইবারের মতো ওইটাকে শান্ত করে নিল, ওই ইনসিডেন্টটাকে শান্ত করে নিল। কিন্তু পরে আরেক দিন রাতের বেলা ঢিল পড়লো, একটা বললো, দুটা বললো, তারা পাত্তা দেয় না, আরও কিছু বললো পাত্তা দেয় না, আরও কিছু বললো পাত্তা দেয় না। একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর হঠাৎ করে তাদের মনে হলো যে অনবরত বাড়ির উপরে ঢিল মারছে কে ঘন্টাখানেক ধরে। তো এটা দেখার জন্য আবারও ওই খিল দেওয়া দরজাটা খুলে সেই ব্যক্তি বের হয়। সেই ব্যক্তি এবার যখন খিলে দরজাটা খুলছিল তার মনের ভিতরে তখনও ধকধক করছিল যে এবার কি সে একই রূপ দেখবে কিনা। তার মন বলছিল যে দরজা খুলে এরকম রূপ দেখতে পারবে, কিন্তু সে দরজা খুলে কোনো রূপ দেখতে পায়নি। কিন্তু দূরে দূরে আলখেল্লা পোলা লম্বা কাকে জানি দেখতে পায়, যার আয়তন একটা মানুষের চাইতেও, একটা স্বাভাবিক গড়নের মানুষের চাইতেও এক হাত উপরে। ওইখানে বসে কি জানি করছে, অনেক দূরের ডিস্টেন্স দেখা যায় না, বোঝা যায়, মানে কেন জানি মনে হলো যে ওই যে ঢিলটা সেই মারছে। সে দরজার খিল লাগিয়ে দিতে যাবে এমন সময় সে দেখতে পায় যে ওইখান থেকে ওই এন্টিটিটা লাফ দিয়ে একদম বাড়ির উঠানে এসে বসলো। উঠানে এসে বসেই তার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসি দিল, যে হাসিটা একদম অ্যাবনর্মাল। সে সাথে সাথে দরজা লাগিয়ে দিল। এখন পরিবারের লোকজনকে সে সেটা বুঝতে দেয়নি। রাতের বেলা লোকজনের বাইরে যাওয়া দরকার পড়েছিল, সে সহ বেরিয়েছিল, কিন্তু সে এত ভয় পাচ্ছিল যে সে সেটা কাউকে বলে বোঝাতে পারবে না। তার অনুভূতিটা হচ্ছে যে সে যখন বাইরে দাঁড়িয়েছিল কে জানি তার পেছনে, ঘাড়ের পেছনে একদম নিঃশ্বাস ছাড়ছে। আর যে তার ঘাড়ের পেছনে নিঃশ্বাস ছাড়ছে তার হাতে একটা মাংসপিণ্ডের দলা, এবং সে সেই মাংসপিণ্ডের দলা চাবিয়ে খাচ্ছে। ব্যাস এটুকুই। এইভাবে আস্তে আস্তে একটু করে সমস্যা দেখা দিতে শুরু করে। সেইভাবে সেই ভয়ঙ্কর দর্শন চামড়াহীন ব্যক্তি পুরো এই মানে এই যে বাড়িটা, এই যে ঘরটা, পুরো ঘরটা এসে দাবিয়ে বেড়াতো। মানুষ আতঙ্কে এত পাগল হয়ে গেল যে রাতের বেলা ঘুমানোর সময় তারা নিজেদের চোখ বন্ধ করে রাখতো জোর করে, যাতে তাকে না দেখা যায়। পরবর্তীতে স্বাভাবিকভাবে তারা আর ওই বাড়িতে থাকেনি। তাদের যে চিন্তা ভাবনা ছিল, তাদের যেই স্বপ্ন ছিল, সমস্ত কিছু ওই সময় যেন পানিতে ডুবে যায়। তারপরে অনেক দিন গেছে, ওয়ারিশ বড় হয়েছে, আমাদের মতো ছেলে হয়েছে তারা। এখন তারা আবার পুনরায় নিজেদের ওই জায়গা জমি বুঝে নেওয়ার জন্য গ্রামে যায়, এবং তাদেরকে সেই জায়গা জমি তো সহজে বুঝে দেওয়া হয়, কারণ ওই বাড়িতে এমনিও কেউ দখলদার করার মতো মন মানসিকতা রাখেনি। এখন নতুন করে যখন আবাদি শুরু হলো, আবার ওই একই সমস্যা আবার ফেরত হলো। যাদের বদলতে আমি ওই বাড়িতে গিয়েছি, আসলে এবার তাদের তো ঘটনা তারা নিজেদের চোখে দেখতে পায় ওই রকমই একদম চামড়াবিহীন একটা বৃদ্ধ বয়স্ক নারীকে, যে থালা হাতে ঘুরে এবং খানা খুঁজে, খানা দে এরকম। তারাও এখানে গিয়েছিল, ওইখানে বাড়ি ঘর তুলবে নতুন করে নিজেদের মতো করে প্ল্যান করতে, কিন্তু তারা সেইখানে যে সেটা পারেনি। প্রথমেই যখন তারা সেটা দেখতে পায়, সাথে সাথে ওই জায়গা থেকে তারা চলে আসে। তারপরে তারা বেশ কয়েকজন লোক পাঠিয়েছে, ওই বেশ কয়েকজন লোক তারা তাদের মতো করে কি সমাধান করেছেন। করার পরে তারা নতুন করে কাজ করতে যেত, ওই বাধা বিপত্তি দেখা দিত। ওই যে
দুইজনকে দেখা যায়। একজন একদম কালো কাপড়ে মানে শাল পরা রীতিমতো বোঝা যায়, আর একজন একদম চামড়াবিহীন হাতে প্লেট নিয়ে ঘোরাফেরা করে। তো সবশেষে সবার পরে আমি যাই। আমাকে অত বেশি ব্রিফিং দেওয়া হয়নি শুরুতে, আমাকে ব্রিফিং যা দেওয়া হয় মাঝখানে, কাজের মাঝখানে। কাজ কি? তারা যখন বলেছিল তখন আমি বলেছিলাম যে ঠিক আছে আমি যাই, দেখি ঘটনা কি। কিন্তু ঘটনা আমির সাহেব যেটা আমাকে বলেছিলেন সেটার পরে কোনো কিছু করা অনেক বেশি টাফ হয়ে পড়ে। ঘটনা হচ্ছে যে সেই যে শুরুর দিকে একজনকে যে একদম গলায় মানে কোনো কিছু পেঁচিয়ে যে তাকে হত্যা করা হয়েছিল, যখন তাকে হত্যা করা হয় তখন তার কিছু স্টুডেন্ট ছিল যারা ছিল জিন। এখন যারা জিন ছিল স্টুডেন্ট, তারা যে আবার সবাই ভদ্র ছিল তা না। ওই জিনেরা যারা স্টুডেন্ট তারা কিন্তু আবার কুবিদ্যায় এক্সপার্ট এবং কুবিদ্যায় এক্সপার্ট দেখেই তারা করেছিল কি, ওই বাড়ির জমিনের উপরে এমন এক বিদ্যার কিছু কলা কৌশল তারা ব্যবহার করেছে যেটাকে কুফর বলা তো যায় না, কিন্তু এই বিদ্যা সবসময় এমন একটা পর্যায়ে মানুষকে নিয়ে যায় যে পর্যায়ে মানুষ চলে গেলে পরবর্তীতে তার মনে হতে পারে যে আমি তো চাইলে যে কোনো কাজ করতে পারি, মানুষকে যে কোনো দিক দিয়ে সাহায্য করতে পারি এই কাজ করে। কিন্তু সেখানে কোনো কিছু করা হচ্ছে না যেটা কুফর, কিন্তু যা করা হচ্ছে তা হুকুমের বাইরের ব্যাপার। ওই বাড়ির উঠানের উপরে মানে উঠানের নিচে প্রায় 53 থেকে 70টা, সংখ্যাটা হচ্ছে ন্যূনতম হয় 53 হবে, নয়তো 70টা মাটির চুলা খোঁড়া আছে। আমি সাহেব আমাকে যেটা বললেন যে এই পরিমাণ মাটির চুলা খোঁড়া রয়েছে স্বাভাবিক মাটির নিচে, এবং আমাদেরকে ওই চুলাগুলোর ভেতর থেকে কোন কোন চুলার ভেতরে জিনিসপত্র রাখা রয়েছে এরকম 16টা স্পট খুঁজে বের করে ওইখান থেকে ওই 16টা স্পটের ভেতরে থাকা জিনিসপত্র বের করে এনে নষ্ট করতে হবে, যাতে করে এই যে বাড়ির উপরে যাদেরকে দেখা যায় তাদেরকে যাতে দেখা না যায়। মূলত যে এই বাড়ির উপরে এই মুহূর্তে নিজের সবচেয়ে বেশি প্রাধান্য বিস্তার করছে সে হচ্ছে একজন জিন, যাকে দেখা যায় ওই যে কালো কাপড় গরমে শাল মাথায় দিয়ে থাকা অবস্থায়। কারণ সে একজন জিন, সে নিজের চেহারা স্রোত কোনো কিছুই দেখাচ্ছে না। সে চাইছে এই জায়গাটা নিজের, যেহেতু অনেকদিন ধরে রয়েছে এখানে, এই জায়গাটা নিজের করে নিতে। এই অবস্থায় আমার করণীয় কিন্তু ওইটাই, চুলোগুলো খুঁজে বের করা। এখন বিশ্বাস করুন ওই বাড়ির ভেতরে পা দেওয়ার সময় আমি প্রায় 9টার মতো চুলা দেখে ফেলেছি। এইটা যে তারা কেন নজরে নেয়নি, বা তারা হয়তো বুঝতে পারেনি কেন যে এরকম এই যে গোল একটা রাউন্ড ফিগার বা এই যে সার্কমফারেন্স যেটাকে বলে মানে রাউন্ডের এই যে চুলার ধরনগুলো দেখেও কিন্তু কেউ কখনো ভাবেনি যে এখানে এত চুলা কেন। গ্রামের মানুষ চুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দাঁড় করিয়ে ফেলে মুহূর্তে, কয়েক মিনিটের মধ্যে, এটা তাদেরকে বুঝ দেওয়া হলো। কিন্তু আমরা তো জানি আসল ঘটনা কি, মানে রয়েছে পরতে পরতে গর্ত, পরতে পরতে রয়েছে মানে চুলা। এখন এই চুলার ভেতরের জিনিসপত্রগুলো নষ্ট করে দিলেই ওই জিন মুক্ত হয়ে যাবে, এবং ওই জিনের যে ভেলকি, সেই ভেলকিটা হচ্ছে ওই যে কাঁচা শরীর দেখানো, রক্তবিহীন একটা শরীর দেখানো, সেই ভেলকিটা চালু রাখবে। তো আমি ওই যে দেখছি মানে চুলাগুলা তখন ওইখানে হিসাব কষে দেখলাম যে চুলার সংখ্যা 53 হতে পারে, ন্যূনতম 53 হতে পারে, মানে চুলার আকৃতি দেখে একটা আন্দাজ করলাম। কিন্তু আবার আমির সাহেব বলেছেন যে উপরে যে 70, 71, 72 এরকম একটা ফিগার। বাকি চুলা তো আন্দাজ করা কঠিন হয়ে পড়েছে। পুরো বাড়ি তো আর খোঁড়া সম্ভব না, পুরো বাড়ি কি খোঁড়া যায়? এই অবস্থায় কি করবো ভেবে পাচ্ছিলাম না দেখে ডিসাইড করলাম যে আমি ইবাদত করে জিকির করি দেখি। এখন যেই মুহূর্তে আমি অজু করতে নিচে নামবো, আমার কেন জানি মনে হচ্ছিল পানির ভেতর থেকে কে জানি আমার দিকে তাকিয়ে আছে, কে জানি লোলুপ দৃষ্টিতে আমার দিকে পানির ভেতর থেকে তাকিয়ে আছে, যে আমি যদি আমার চোখের চোখাচোখিটা এখন সরিয়ে ফেলি
ও খপ করে আমার পাটা ধরে আমাকে অতল অন্ধকারের দিকে নিয়ে যাবে। আমি সাথে সাথে আমার পা তুলে ফেলি পানি থেকে। বিকল্প ব্যবস্থা করে যখন আমি আমার কাজে ফেরত যাব, সেই সময় আমার কেন জানি মনে হলো যে পানির ভেতর থেকে যে আমাকে দেখছিল সেও আমার মতো এখন পানির উপরে উঠে এসছে। পেছনের দিকে তাকালাম, একটা মেয়ের দিকে নজর পড়লো। সুবিধা লাগলো না, কারণ মেয়েদের সাথে যদি ওদের অ্যাটাচমেন্ট দেখা দেয় তখন এটার পরিণাম একটু অন্যরকমই হয়, যেটা আমরা জানি। ভেবে যে কোনো রাস্তা বের করব তার মতো অত বেশি সময় এখানে নেইও, কারণ চারপাশে এক ধরনের মুভমেন্ট। যা ভেবেছিলাম সেটা থেকে সরে গেলাম, কারণ সরে যাওয়া ছাড়া তখন আর উপায় দেখছি না। মাথার ভেতরে একটা জিনিস আসছিল বারবার, যে চোখ বন্ধ করে যদি আমি ফোকাস করার চেষ্টা করি তাহলে আমি হয়তো জানতে পারবো যে কোন জায়গায় ওই কারিকুরি করে রাখা জিনিসগুলো রাখা, মানে কোন চুলাগুলোর ভেতরে এবং মানে কোন জায়গায় সেটা। আমি টিনের, আপনি যদি টিন ধরেন, টিন ধরার পরে টিন যদি একটু হাতের জোর দিয়ে বাঁকানোর চেষ্টা করেন এক ধরনের শব্দ হবে, মানে স্লো মোশনেও শব্দ। ওই শব্দটা পেলাম, মনে হলো যে কোনো কিছু টিনে টাঙানো হচ্ছে আস্তে ধীরে। শব্দটা এসছে আমার পেছনের দিক থেকে। আমি যে কোন সময় যে এই ঘরটা আমার পেছনের দিকে পড়ে গেছে সেটা আমি খেয়াল করি নাই। ঘুরে তাকিয়ে দেখানোর পরে আমি দেখলাম একটা বডি ঝোলানো। পেছনের দিক থেকে দেখা যায়, মানে চুলগুলো সামনের দিকে রয়েছে, মানে পিঠটা পুরো দেখতে পাচ্ছি, পুরো বডিতে কোনো কাপড় নেই। চুলগুলো রয়েছে এবং চুলগুলো সামনের দিকে দেওয়া, তো পিঠটা পুরো খোলা, এবং এই পুরো খোলা পিঠটায় একটা চামড়াও নাই। এটা কিন্তু রাতের অন্ধকার, কিন্তু এই অবস্থায়ও কিন্তু আমি বুঝতে পারলাম যে আমাকে ওরা ভয় দেখানোর চেষ্টা করবে। তো ক্যাজুয়ালি উত্তর দিলাম যে লাভ নেই, অন্য কাজ কর। যখন আমি কথাটা বললাম ক্যাজুয়ালি, ঢিল আছে না, ঢিল মারলো। আমি বললাম যে এগুলো ক্যাজুয়াল জিনিস, এগুলো আমার সাথে করার লাভ নেই। কিন্তু এই কথাগুলো বলে কোনো উপকার হচ্ছিল না আমার। এগুলো শুধুমাত্র ওদেরকে বোঝানোর জন্য যে আমি ভয় পাচ্ছি না ওইটা, কিন্তু আমাকে তো জিনিসটা খুঁজে বের করতে হবে। এখানে তো আমি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে পারবো না। ওই আস্তে আস্তে একটা মাংসের টুকরা, একটা ভারী মাংসের টুকরা শিখে টানানোর পরে সেটাকে যখন আস্তে আস্তে আপনি ঘোরাবেন না, ওইভাবে আস্তে আস্তে ক্যাচম্যাচ শব্দ করতে করতে ওই বডি যে আমার পিছনে ঘুরেছে সেটা আমি বুঝতে পারি। কিন্তু আমি তো জানি ওগুলো বডি না, ওগুলো কোনো হিউম্যান বডি না, আমি জানি। এমন লাগছে যে আমার পিঠটাকে যেন স্পর্শ করছে, এমন লাগছে আমার। কিন্তু তারপরও চোখ বন্ধ করে খোঁজার চেষ্টা করছি কোন জায়গায় হতে পারে। নুপুরের শব্দ আসে কানে। নুপুর পরে কে জানি আমার সামনে হাঁটছে। চোখটা খুলে ফেলেছি। চোখ খোলার পরে দেখলাম যে একটা কালো মতন মেয়ে। মেয়েটার নাকে একটা নাকফুল রয়েছে। মেয়েটা আমার সাথে হাইটে একটু ছোট হবে, সে আমার বুক বরাবর হবে হাইটে, কিন্তু কিছুটা দূরে সে কালো হলেও তার গায়ে যে কাপড়টা রয়েছে ওই কাপড়টা কেমন জানি অদ্ভুত, মানে এই অন্ধকারে আমি কেন জানি বুঝতে পারছি যে কাপড়টা হয়তো বেগুনি অথবা খুবই ডার্ক নীল, এরকম কেন জানি মনে হচ্ছিল। এটা একটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে যে ব্লাউজ ছাড়া যেভাবে শাড়ি পরে গ্রামের মানুষেরা অনেক আগে ওইভাবে শাড়ি পরা। ওর চোখগুলো কেমন জানি অদ্ভুত, চোখগুলো বড় বড়, এবং সে বোঝাচ্ছে যাতে আমি কোনো কিছু না করি। আমি শুধুমাত্র বিসমিল্লাহ বলে একটা ফু মারলাম বাতাসে, চোখ বন্ধ করে ফেলেছে। অনেকক্ষণ চেষ্টা করলাম বোঝার জন্য। চারপাশে এখন ধীরে ধীরে শব্দ হওয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন রকমের পশু পাখির কান্নার শব্দ আসতে শুরু করেছে, যেটা একদম পায়ের কাছে থেকে শুরু করে মাথার পেছনের দিক থেকে পর্যন্ত বিকটভাবে, কারণ ওরা করছে আর অন্য কেউ না। কনসেন্ট্রেশন পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, পুরোপুরি। এই অবস্থায় দূর থেকে আমি সাহেব আমাকে শুধু ইশারা দিয়ে বোঝালেন 2 কদম সামনে, 1 কদম ডানে, সেই ডান দিকে ঘোরার পরে বাম চোখের কোণা বরাবর আরো 2 কদম, তারপরে ওই জায়গায় পৌঁছানোর পরে যদি আমার হাতের অংশটা মাটির উপরে রাখি
একটা হাঁটু, তারপরে আবার এক হাত, তারপরে যে আমি জায়গা পাবো। অদ্ভুত না? এই হিসাব নিকাশ অনেক অদ্ভুত। তো আমি ওইভাবে ফলো করলাম। ওইভাবে যখন আমি স্টেপ নেওয়া শুরু করলাম এবং ওই যে শেষ পয়েন্ট যেখানে আগে মাটিতে আমার হাত রাখতে হবে, তারপরে হাঁটু রাখবো, হাঁটু রাখার পরে আবার হাত মেলে দিয়ে যতটুকু আমার হাত যায়, মানে হাঁটুটা এবং আমার বুক প্রায় একই মেজারিং লেভেলে থাকবে। মানে ওই যখন আমি হাঁটু বসাতে গিয়েছি তখন না উলুধ্বনি দেয় না, উলুধ্বনির সাথে প্রচণ্ড হাড়ি পাতিলের শব্দ আসতে শুরু করলো চারপাশ থেকে। মানে উলুধ্বনিও দিচ্ছে এবং প্রচণ্ড জোরে হাড়ি পাতিল পেটানোর শব্দ। আমি এই শব্দগুলোর মাঝখানে মাটি তো পড়ে, এখন এই উপরের এই মাটি তো আর আমার পক্ষে কাটা সম্ভব না, হাতে এমন কোনো কিছু নাই। তো আমি আমার হাতের নখ দিয়ে একটুখানি মাটি খালি, মানে আঁচড় দেয় না মানুষ, ওইভাবে মাটিটাই একটু আঁচড় দিলাম। মাটিটা একটু আঁচড় দেওয়ার পরে উঠে দাঁড়ালাম, উঠে দাঁড়িয়ে ওইখানে আমার পায়ের জুতাটা খুলে রাখলাম যাতে আমি জায়গাটা চিনতে পারি। দৌড়ে আসলাম পেছনের দিকে। আমি জানতাম যে কোথায় মাটির কাটার জিনিসগুলো ছিল। ওইদিকে থেকে আসার পর পরে দেখলাম যে আমার জুতাটা নাই। কিন্তু ওরা, ওই যে আমি দ্রুত এসছি, দ্রুত আসার কারণে ওরা ওইখান থেকে যে মাটির নিচ থেকে যে ওদের জিনিসটা সরাবে, ওইটা সরানোর সময় পায়নি। ওই অল্প একটু খুবলে দেওয়া মাটির জায়গা রয়েছে, কোনো মতে আপনি নখ বুঝতে পারবেন না এই অন্ধকারের ভিতরে, কিন্তু খুবলানোর জায়গাটা বোঝা যায়। যখন আমি বুঝতে পারলাম যে আমার জুতাটা ওরা সরিয়ে ফেলেছে এখান থেকে যাতে আমি না চিনতে পারি, ওই মানে খুবলানো মাটির অংশ দেখার পর আমি ঘোরা শুরু করি ওই জায়গাতে। এবং কতক্ষণ, 5 থেকে 6 মিনিট, প্রায় এক কোণি ঘোরার পরে মানে মনে হবে যেন আপনি শিলালিপি পেয়েছেন, মানে এরকম একটা অবস্থা, মানে নিচে মাটির চুলা আসলেই। এবং ওই চুলার ভেতরে না কি সব পাতা, তারপরে মানে পাতা গাছগাছড়া টাইপের জিনিস আর কি, প্রচুর সুতা এবং মানে কিছু জিনিস বললাম না। তো এই জিনিসগুলো আমি নিলাম, নেওয়ার পরে না আশপাশ না একদম শান্ত হয়ে গেল, একদম চুপচাপ। শুধুমাত্র ওই যে পোকামাকড়ের যে ঝিঝি ঝিঝি শব্দটা, ওইটা, এই ঝিঝি শব্দটুকুই। জিনিসটা হাতে নিলাম, সিম্পলি জিনিসটাকে নষ্ট করে ফেললাম ওইখানেই, ওই বাড়িতে বসা অবস্থায়। কিন্তু আমি খুব ভালো করে জানতাম যে বাড়ির উপরে আশপাশে বিভিন্ন গাছ থেকে আমার দিকে তাকিয়ে আছে ওরা। ব্যাস ওইটুকুই প্রথম যে ঘটনাটা বললাম আমি। মানে ব্যাপারটা আর কি এরকম, কেস সলভ করতে গেলে যে সবসময় যে মার কাটারি ঘটনা ঘটে না, মানে হয় কি, মানে কখনো কখনো রোগগুলো খুব কঠিনও হয়, রোগ আবার কখনো খুব সহজও হয়। মূলত সময় আর তাকদিরের কারণেই ওইদিকে হয়তো যাওয়া পড়ে বা ওইখানে হয়তো ইনভলভ হওয়া পড়ে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে কোন ব্যক্তি কোথায় যাবে, কোথায় তার সাথে কী হবে না হবে, আমরা আসলে তা কিন্তু জানি না। কিন্তু ঘটনা কিন্তু এটা শেষ না। আমি বলেছি না যে এইখানে একটা, কিন্তু ওই এলাকাতেই ঠিক একটু দূরে আরেকটা বাড়ি আছে। মানে আমি এইখানে এসেছি কিন্তু 2টা কারণে, এই 2টা ঘটনার জন্যই, 2টা কাজের জন্যই। এই বাড়ি আর ওইখানে একটা বিস্তর তফাৎ। আমি যখন এইবারের কাজ হাতে নিই, এবারের কাজ হাতে নেওয়ার পরে যখন ডিসিশন হয় যে আমি এখানে আসবো, তখন কথা একটু এদিক সেদিক ছড়িয়ে পড়ে। তো যাদের আরেকটা পরিবার, এই পরিবারের সাথেই মানে এই পরিবারের সাথে এই রক্তের সম্পর্কই মোটামুটি, তাদের বাড়ির কথাটা আমার কাছে আসে। এবং তাদের বাড়িটা না খুবই ইন্টারেস্টিং একটা ইস্যু, বাড়ির খুবই আনকমন একটা ইস্যু। মানে আনকমন ইস্যু অনেক সময় হয় কি যে মানে আমরা যেরকম দেখি জেনের উপদ্রব হয়, এটা সেটার উপদ্রব হয়, কিন্তু মাঝে না একবার বলেছে একটা বাড়ির কথা, যে পুরো ঘটনা শেষ করতে পারিনি ইলেকশনের রাতে, যে বাড়ির এক কোণে মানে ডেবে আছে এরকম।
তো সেই ঘটনাটা বলি এখন, মানে দ্বিতীয়বার এই ঘটনাটা বলি এখন। মানে প্রথমবার এই ঘটনা কেস এখানে শেষ, আর এসে হয় নাই। এখন এখানে বাড়িঘর হয়ে গেছে, খামারও হয়ে গেছে, সবই হয়ে গেছে। এখন বলবো দ্বিতীয়বার এই কথা, যেটার সমাধান হয় নাই সেটা বলবো। আগে বলে দিলাম সমাধান হয়নি, রিজন হচ্ছে কি যে সমস্যাগুলো ইউনিক, এবং এই ইউনিক সমস্যার আপনি এই এই ইউনিক সমস্যাগুলো মনে করেন যে একটা মানসিক রোগ, মানুষের ভিতরে মানসিক রোগ দেখা দেয় না, যা অনেক সময় মেডিসিনে ঠিক হচ্ছে না, আর অপারেশন করেও ঠিক করতে পারবেন না, এটা হচ্ছে সেইটা। মানে এইভাবে ধরতে পারেন যে বাড়ির সমস্যাটা এতটাই ইউনিক। তো ওই ঘটনার আগে আমি আবারও মনে করিয়ে দিই, হয়তো ঘটনা আজকে শুনতে পাঞ্চা লাগতে পারে, কারণ শরীর খারাপ, গলাও ভালো না, তো ওই পরিমাণ এনার্জি নিয়ে হয়তো বলতে পারছি না, হয়তো মনে হতে পারে ডাল এপিসোড, কিন্তু অন্তত এটুকু তো করা লাগে। দ্বিতীয়বারই ঘটনা বলি, তার আগে প্রথম ঘটনার মতো এই বাড়ির নকশাটা আপনাদের বোঝা দরকার। এই বাড়িতে যাওয়ার দুইটা রাস্তা, এক ওই যে প্রথম বাড়িতে ঢোকার আগে যে রাস্তাটা ছিল, ওই যে নিচু জমি, নদীর পানি চলে আসতো, ওই রাস্তা দিয়ে একদম সোজা যে হাতের ডানে রাস্তা ঘুরতো, হাতের ডানে রাস্তা ঘোরার পরে মিনিট খানেক 10 মিনিট হাঁটলে তারপরে ওই বাড়িতে ঢোকা যাবে। এবং এই বাড়িতে ঢোকার আবার আরেকটা রাস্তা আছে, তা হচ্ছে এই যে যেদিক দিয়ে জোয়ার ভাটার কারণে পানি কমে যায়, ওদিক দিয়ে আবার একটা খাল রয়েছে। খালটা কোনটা? এই যে নিচু জমিটা আমাদের বাম দিকে, মূল রাস্তার বাম দিকে নিচু জমিটা, এখন আমরা ডান দিকে ঘুরলে কিছু দূর হাঁটার পরে 10 মিনিট খানেক হাঁটার পরে কিন্তু ওই বাড়ি পাবো। ওই যে মোড়টা, ডান দিকের মোড়, বাম দিকে কিন্তু দেখলে মনে হবে একটা পুকুর, গ্রামের পুকুর যেরকম হয় না, এরকম পুকুরের আয়তন, প্রথম স্পেসটা খালটার, ওইটাই হচ্ছে খাল, যেটা ঘুরে গেছে আরো সামনের দিকে। অর্থাৎ আপনি এখন খাল দিয়ে যদি ঢোকেন, তাহলে আপনি বাড়ির মূল ফ্রন্টটাই এসে থামবেন না, এই খাল বাড়ির পেছনের ফ্রন্টে আছে। এই খালটা মানে ওইখানে যে শেষ হয়ে গেছে, খালটা ওইখানে শেষ। এখন ওই খাল থেকে আবার হয়েছে কি যে 1 ফিট চওড়া, মানে 1 ফিট চওড়া ক্যানেল খোঁড়া, মানে যে ক্যানেল দিয়ে পানি আবার জমিতে চলে যায়, পানি দরকার পড়ে। তো ডান দিক দিয়ে যাব না, বলাই হয়েছে যে খালের রাস্তা ধরতে। এখন বিশ্বাস করেন, খালের রাস্তা যে ধরবো, আমি কিন্তু একবারে ভুলে গিয়েছিলাম যে আমাকে একবার হলেও পানিতে লাফ দিতে হবে, মানে পানি পার হতে হবে। মানে এটা আমি কেন ভুলে গিয়েছিলাম আমি জানতাম না। একটা নৌকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই দিন রাতে আমি আর রিস্ক নিই নাই, একই রাতে দুইটা কাজ করার রিস্ক আমি নিই নাই। ওই রাতের বেলা যখন আমি ফেরত যাই, আমার জন্য তারা একটা স্পেস রাখে, মানে ওই স্পেসটা ছিল ওই এলাকারই মসজিদের পাশে, মানে আমি তাদের বাড়িতে থাকবো না বলে দিয়েছিলাম। তো মসজিদের পাশে মানে আরেকটা বাড়ি রয়েছে, ওই বাড়িতে আমাকে অন্য আরেকজনের বাড়িতে থাকার জায়গা দেয়, যাতে করে রাতের বেলা কেউ যাতে আবার আমার সাথে দেখা করার জন্য চলে না আসে। তো আমি ওই যে অন্য বাড়িতে তখন অবস্থান করছি, রাতের বেলা আমি এসে পেলাম আমার কাছে, এসে উনি আমাকে বলছেন, দেখো ওই নৌকা দিয়ে যখন তুমি ওই দিকে যাবে, আজ তো যাওয়া হচ্ছে না, তো নৌকা দিয়ে তুমি যখন সেখানে যাবে, যদি কারোর সাথে দেখা হয়, তাহলে সে যেটা বলে সেটা একটু শুনে দেখো, কারণ আমি দেখতে পাচ্ছি ওইখানে একজন থাকে, তোমার সাথে দেখা হয়ে যেতে পারে। যদি দেখা হয়, যেহেতু সে অনেক দিনের সাক্ষী, কোনো না কোনো সলিউশন হয়তো বের হতে পারে, নইলে তার সলিউশন দেখা যাচ্ছে না। আমি বললাম জি, এবং উনি আমাকে এটাও বললেন, যার কিছুক্ষণ পরে কেউ না কেউ এখানে আসবে তোমার সাথে দেখা করার জন্য, আমি কি এখানে থাকবো? আমি বললাম যে না, থাক, দরকার নেই। তখন উনি চলে যান। অন্য একটা জায়গায় গেলে না কেমন যেন অস্বস্তি লাগে, আর একটা গন্ধের মতো লাগে আমার কাছে। বসে রয়েছি, ওটা হচ্ছে পাটি বেছানো বিছানা, এবং খুব ভালোই লাগে, আরামই লাগে এই সমস্ত জায়গায়, কিন্তু তারপরও ওই যে একটা গন্ধ লাগে আমার কাছে সবসময়। ওই ঘরটা দরজাটা হচ্ছে আপনার ওই খিল দেওয়ার মতো করেও 3টা
লাঠি দিয়ে আবার আটকানো, মানে খিল দিয়ে দরজা খুলে ঠিকই, কিন্তু লাঠি 3টা লাঠি দিয়ে মাঝখানে উপরে আর নিচে দিয়ে এটাকে সিল করা, পুরনো ঘর। আমি শুনতে পাচ্ছি যে হেঁটে এসে কেউ থেমেছে, এরকম একটা ব্যাপার। কেউ হেঁটে এসে আমার এই দরজার সামনে থেমেছে। থামার পরে মানুষ যদি হুক্কা টান দেওয়ার চেষ্টা করে, হুক্কা কখনো তো দেখেন নাই মনে হয়, যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ওই শব্দ হয় একটু, কারণ যে আপনি টান দেওয়ার চেষ্টা করছেন তো একটু শব্দ হয়। তা আমি কিভাবে জানি বুঝলাম যে হুক্কা টান দেওয়ার শব্দ হলো, মানে চালু, মানে যে হুক্কাটা কাজ করছে সেটা না, মানে আপনি ওইটাকে চালু করার জন্য চেষ্টা করছেন, মুখ দিয়েই শব্দটা হচ্ছে। দরজায় আলতো করে একটা টোকা পড়লো, একটা টোকা। ওই একটা টোকা পড়ার সাথে সাথে আমি বললাম, বাইরে কে রে? একটা কাশি শব্দ এলো। কাশি শব্দ আসার পরে বলল, আপনি ওই বাড়িতে যাই ঠিক করেন নাই, আপনার ওই বাড়িতে হাত দেওয়া উচিত হয় নাই। আপনি এখন হাত দিয়ে দিয়েছেন, এখান থেকে ভালো ভালো চলে যান। আর জিনিসপত্রগুলো নষ্ট করে খুব খারাপ করছেন। ওই মেয়ের কিন্তু নজর পড়ছে আপনার উপরে। আমি বললাম, কোন মেয়ে? বলে যে, আপনি দেখছেন ওরে? আপনি ওকে দেখছেন? ও নাকে গয়না পরে, ও শাড়ি পরে, ও কালো, ওর নজর পড়ছে আপনার উপরে। আমি বললাম, ঠিক আছে, যাও, যে জায়গা থেকে আসছো ওইখানে যাও। যে জায়গা থেকে আসছি ওই জায়গা থেকে আসার জন্য তাই আসছি, এখানে দাঁড়াই নাই, আপনাকে বলার জন্য আসছি, চলে যান। আর বিশ্বাস হয় না যে কি হইতে পারে না হইতে পারে? আপনার ঘরের জুতো আছে নাকি দেখেন তো, আপনার জুতো জোড়া নিয়ে গেছে, এরপরে অন্য জিনিসও নিয়ে যাবে, তারপরে আরো বড় বিপদে পড়বেন। এই কথাটুকুই, এই কথাটুকু শেষ। আমি মানে একেবারে ধর্মুর করে নামলাম, জুতো নাই মানে ফোনের ফ্ল্যাশ জ্বালালাম, মানে ফোনটা ছিল আবার বাটন ফোন, আমি এই সমস্ত জায়গায় এরকম রিস্ক নিয়ে যাই না। তো বাটন ফোন ফ্ল্যাশ জ্বালাইলাম, কিচ্ছু নেই, মানে আমার জুতোই নেই। আমার জুতা গায়েব, এই ঘর থেকে গায়েব হয়ে গেছে আমি বলতে পারবো না। মানে আমি তো জুতা খুলে বসছি উপরে, এবং বিছানাটা 2-3টে ইট দিয়ে কেন জানি আরো উঁচু করা, উঠতে বসতে অনেক ভেজাল হয়। ও মামা, জুতা নেই, কথা তো ঠিক, জুতা নেই। আর একটা কথা বুঝছিল কিন্তু, যে আরো অনেক কিছু চুরি হয়ে যেতে পারে, আরো অনেক কিছু গায়েব হয়ে যেতে পারে। খোঁজ খোঁজ যে নিব, মানে রাতের বেলা ওই সময় কাউকে ফোন দিলে কেমন দেখায় না, যে ব্যাটা নিজেই ভয় পেয়ে গেছে, এরকম ভাববে। এরকম তো না, মানে আমি জানতে চাচ্ছিলাম যে সরঞ্জামগুলো ঠিক আছে কিনা। তো মনের ভিতরে ওই ডাক দিচ্ছিল যে না, গেছে, জিনিসপত্র গেছে। সত্যিকার অর্থেই যে জিনিসপত্র নিয়ে আমি ঢাকা থেকে এখানে আসছিলাম, যেটা ওই যে প্রথমবারের কাজ করার সময় তাদের বাড়িতে রেখে আসছি, ওই জিনিসগুলো গায়েব হয়ে গেছে, চুরি হয়ে গেছে। এই চুরিটা কিন্তু মানুষ করে না, চুরিটা কিন্তু ওরাই করে, এই জিনিসটা ওরাই করে। সবার আবার ওই ক্যাপাবিলিটি নাই। তো ফজরের পরে ঘুমিয়ে গিয়েছিলাম, তো গ্রামের মানুষের সাথে তাল মেলানো খুব টাফ। জোরের সময় উঠলাম, আসরের সময় আমি সাহেবের সাথে কথা হলো, এবং আমি ওনাকে বললাম যে দেখেন, আমার জুতাটা পর্যন্ত নিয়ে গেছে। বলা যায় যা নিয়ে গেছে তা আর আশার করো না, বরং কাজটা শেষ করো। এখন সন্ধ্যার পর বের হওয়ার কথা হচ্ছে আমার 9টার পরে। 9টার পরে বের হওয়ার কথা, কিন্তু একদম অস্থির হয়ে উঠছি। অস্থির হয়ে ওঠার কারণে এই এই প্রথম ভুলটা আমি করি, সেটা হচ্ছে আমি 9টায় বের হইনি, আমি আরো আগে গিয়ে বের হই। মাথার মধ্যে ছিল না যে আমাকে কিন্তু পানিতে নামা লাগবে, আমি কিন্তু এই জিনিসটা ভয় পাই। আমি আবারও মনে করে দিই আপনাদেরকে, আমি কিন্তু পানি ভয় পাই। এখন যে নৌকায় উঠতে দেওয়া হলো, নৌকাটা সুবিধাজনক না। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম গভীরতা কিরকম, এমন না যে সাঁতার জানি না, সাঁতার জানি, কিন্তু আমি পানি ভয় পাই, জম্মের ভয় পাই। তো ওই নৌকাটায় উঠলাম, এবং ইচ্ছা করে ড্রামা করার জন্য, পয়েন্টটা বুঝেন আমার, ড্রামা
মানে ওদেরকেও বোঝাবো যে আমিও তোদের তোদের সাথে বড় ড্রামাবাজ। আমি ইচ্ছে করে করলাম কি, হারিকেন নিলাম, ফোন নিই নাই, কিন্তু পকেটে আবার টর্চ লাইট ছিল বড়, ওই প্যান্টের বেল্টের সাথে দড়িতে বাইধা রাখছে যাতে আমি উষ্টা পড়লো এটা যাতে গায়েব না হয়। পুরো প্রিকশন নিয়ে রাখছি আমি, আমার জিনিসপত্র কিন্তু নাই। এখন ওই বাম দিক দিয়ে যে দিক থেকে ওই যে পুকুরের মতো লাগলো, নৌকা দিয়ে নামার পরে দেখি এই জঙ্গলের মাঝখান দিয়ে এই জায়গাটা তো পুকুরের মতো, কিন্তু যে রাস্তাটা যাচ্ছে সামনের দিকে এটা চিকন হয়ে গেছে। একটা আলমারির যতখানি সাইজ হয় না, একটা আলমারির মানে চওড়া সাইজ, ওই 1.5 ফিট না, মানে আরও কয়েক ফিট, ওই যে ফ্রন্ট সাইডের চওড়া, এই পরিমাণ চওড়া, এতটুকু চওড়া, মানে নৌকা, দুটো নৌকা যেতে পারবে না পাশাপাশি কোনো মতেই। তার উপরে একেবারে টানেলের মতো, মানে গাছগাছড়ার কারণে টানেলের মতো গাছগাছড়া পর্যন্ত কাত হয়ে পড়ে আছে এটার উপরে। এমন অবস্থা, আমি হেরিকেন দিয়ে যাচ্ছি, মনে হইতেছে যে আমি এমন এক জঙ্গলে ঢুকছি যে জঙ্গলে কোনো জনমানব নাই, কোনো কিচ্ছু নাই, সব নীরব, আর হচ্ছে আপনার ভূতরে চারপাশে পরিবেশ। হারিকেনের আলোটা তো আমার নিজেরই মাথা খারাপ করে দিচ্ছে তখন। ওই হারিকেনের আলোতে মানে যতটুকু জায়গায় আমি পাস করি, আমার কেমন জানি জঙ্গল দেখে না মনে হইতেছে যে আমি কই আসলাম। আমার কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে সব দিকে খেয়াল আছে। এটা আস্তে করে ডান দিকে কাত হয়েছে, মানে খালটা ডান দিকে ন্যাচারালি কাত হয়েছে। তো ডান দিকেই ঘুরলাম, ঘুরতে যায় পাড়ের মধ্যে লাগাই দিছি নৌকা, ওইখান থেকে ধাক্কা ধুক্কি করে মানে নৌকা বের করে আবার আস্তে আস্তে যাই সামনের দিকে। ওই যে কালো মেয়েটার কথা মনে আছে, একটা গাছ পড়ে আছে, একদম খালের উপরে গাছটা পড়ে আছে, নৌকা পার করা সম্ভব না। আর এইটাই সেই জায়গা যেখানে আমাকে নদীতে, আমাকে খালে নামাই লাগতো, এটা আমার মনে ছিল না। এখন আমি ওই যে ডান দিক ঘোরার পরে কিছু দূর গেছি, কারণ আস্তে আস্তে সব ক্লিয়ার হইতেছে, আর আমি তো সাই সাই করে নৌকা টান দিতেছি না, আমিও তো খুব সাবধানেই এই চিপা জায়গাতে যাচ্ছি। ওই মেয়ে প্রথম তো কাকা জানি বসা দেখছি, বুকে দিছে বাড়ি, তারপরে আর একটু মনে করেন 1 হাত 2 হাত যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে ওই মেয়েটা। আমি কিন্তু ওকে দেখতে পাচ্ছি, আবছা দেখতে পাচ্ছি, পুরোপুরি ক্লিয়ার না, কারণ আমি যেতে পারবো না, খালের উপরে গাছ পড়া। আমাকে যাইতে হবে এই গাছের উপরে উঠা নৌকাকে মানে নৌকাকে এমনভাবে যাতায়াত দিতে হবে, মানে নৌকা ডুববে না, কিন্তু এত চাপ দিয়ে নৌকাকে নিতে হবে যে আমি ওই গাছের উপর মানে নৌকার উপর থাকতে পারবো না তখন। মানে ওই গাছ এবং পানির মধ্যে ডিস্টেন্স আনুমানিক 1 ফিটের চেয়ে কম। এটা এমনভাবে পড়েছে, মানে মানুষ এটার উপর দিয়ে হেঁটে পার হয়। কিন্তু মানে আমাকে তো যেতে হবে নৌকা দিয়ে, এটাই তো আসলে রিজন আমি কেন যাচ্ছি ওদের গায়ে। মেয়েটা বসে আছে ওইখান থেকে, না মানে চারপাশে যে ঝিঝি ডাকার শব্দ না, সব একদম গায়েব। এবং যেই সময় একটা ন্যাচারাল ইভেন্ট গায়েব হয়ে যাবে, আপনাকে বুঝতে হবে যে এইখানে শিকারীর আগমন ঘটছে। ন্যাচারালি যদি শব্দ একদম গায়েব হয়ে যায়, পিন পতন নীরবতা আসে, তাহলে এখানে শিকারীর আগমন ঘটছে। আর এই কেসে শিকারী আমার চোখের সামনে, ওই মেয়ে, ওই কালো মতন মেয়েটা। ও এমনভাবে গাছের উপরে বসা, 2 পায়ের উপরে, মনে হবে যে আমি যদি একটু নৌকার সামনে নিয়ে যাই, ও আমার নৌকার উপরে লাফ দিয়ে আসতে পারবে। আমার হাতটা অটোমেটিক গেল লাইটের উপরে, লাইটটা ধরার মতো কন্ডিশনে, যে আমি এটাতে আঘাত করলে তো ব্যথা পাবে, মাথা তো ফাটবে, এটা মানুষের মাথায় ফেটে যাবে।
মেয়েটার দিকে আমি তাকিয়ে আছি, শরীরটা কেমন যে করছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমরা তো আর মানে 100% লৌহ মানব না, ভয় ধরে। কিন্তু আপনি আনন্যাচারাল একটা জিনিসকে দেখতে পাচ্ছেন, যে মানুষ না, যে এন্টিটি, তাকে দেখলে তো আপনার ভেতরে ফুর্তি আসবে না কখনোই, ভয় ছাড়া। কারণ সে কখন কোন ঘটনা ঘটায় তার কোনো স্টেশন নাই। এইখানে কিন্তু আপনাকে ওকে দেখতে হবে ও আপনার জানের থ্রেট হিসেবে, তো ভয়ও তো থাকে। এখন দেখতেছি হয়তো একটা কালামে একটু পরে যদি একটা কুমির হয়ে যায়, বা একটু পরে যদি ভয়ঙ্কর দর্শন একটা মেয়ে হয়ে যায়, এই ইমাজিনেশন না ভেতরে চলতে শুরু করে একই টাইমে। আমি না নিজে থেকে মুখ ফুটে কথাটা বললাম যে ওই দিন মানে গতকালকে যে আমাকে শাসাতে গেল, আমার জুতা আর আমার জিনিসপত্র কি তুমি চুরি করছো? ও তো দেয় না। আমি বললাম নাম কি? ও তো দেয় না। আমি বললাম যেতে দিবা না? উত্তর দেয় না। তখন আমি বললাম যে তাহলে কি, বসে থাকবে এখানে? উত্তর দেয় না। এখন উত্তর দেয় না দেখে মানে ডিসাইড করলাম সামনের দিকে আর যাবো না। আমি এদিক দিয়ে উঠে ওদিকে পার আছে, পাড়ের উপর উঠবো এখন আমার পাশে ডান দিকে। এরপর আমি দিব দৌড়। তোর কাজের আমার দরকার নেই, এ হইতেছে আমার নিয়ত, মানে দৌড় দেওয়ার নিয়ত, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তো যখন আমি এই চিন্তাটা করছি তখন মেয়েটা আমাকে বললো দৌড় দিস না। মানে ও টের পেয়েছে যে আমি কি প্ল্যান করতেছি। ও বললো যে দৌড় দিস না। আমি ওদিকে তাকালাম, সে আমাকে বললো যে আমি তোকে সাবধান করি, তুই ওদিকে যাস না, তুই ওদিকে যাস না, আমি অনেক কষ্টে আছি, তুই ওদিকে গেলে আমার কষ্ট বাড়বে, যাস না। তা আমি কোনো কথা উত্তর দিচ্ছি না। তখন দৌড় দেওয়ার নিয়তে তখন আমি, কিন্তু নৌকার উপরেও তো বেশিক্ষণ বসে থাকা সম্ভব না। কারণ কেন জানি মনে হলো আমার পাশে, মানে নৌকার একদম পাশ ঘেঁষে একটা বুদ বুদ পানি থেকে ভেসে উঠছে। এদিকে নৌকা কিন্তু গভীর না, এদিকে নৌকাটা চলতে পারছে। আমি যদি নামি তাহলে গভীরতা হবে প্রায় আমার গলা পরিমাণ, কিন্তু এটা এতটা চিকন। আমি আস্তে করে বাম দিকে ধাক্কা দিয়ে নৌকাটাকে ডান দিকের পাড়ের দিকে নেওয়ার চেষ্টা করলাম। সেই সময় মেয়েটা উঠে দাঁড়ায়, এবং সে উঠে দাঁড়ায় আর বলে তুই দৌড় দিস না, কিন্তু তুই এদিক দিয়ে যা। আমি অনেক কষ্টে আছি, অনেক কষ্টে। যে কথাটা বলে সে হেঁটে বাম দিকে উঠে গেল, উঠে আবার বাম দিকে কোন দিকে জানি চলে যাচ্ছে। আমার কেন জানি মনে হলো আমার পেছনের দিক থেকে এখনই দৌড়ায় এসে আমার ঘাট ধরে চিৎকার দিবে একটা কানের পেছনে। এরকম একটা অনুভূতি আমার ভেতরে কাজ করতে লাগলো। আমি করলাম কি, যেই প্ল্যান ছিল আমার, আমি ওইদিকে উঠলাম, নৌকায় উঠলাম, মানে নৌকা বাম দিকে ডান দিকে ঠেললাম, বাম দিকে ওই যে বইটা দিয়ে নৌকা ডান দিকে নিয়ে গেলাম, উঠবো এখন উপরে। ওই সময় দূর থেকে আমি এসে বলে যে না, তুমি উঠো না, তুমি আগাও। এখন যখন উনি বসে আগাইতে, তখন ভেতরে একটু মানে কনফিডেন্স ফেরত পেলাম যে না, আগাতে পারি। এখন আগাইলাম। ওই গাছের কাছে আমি আসছি, এবং বিশ্বাস করেন এই গাছের উপরে একটা মানুষ চেনা সে বসা ছিল একটু আগে। ওই গাছের উপর আমি উঠছি, নৌকা ওই গাছের নিচে দিয়ে নামাইছি, ওই নৌকার উপর আমি আবার উঠছি, এবং ধীরে 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 রাস্তা ফলো করছি, কারণ একটাই রাস্তা। এবং নৌকাটা ধীরে 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 ওই বাড়ির পেছনের দিকে যায়। মানে এই রাস্তাটা হচ্ছে বাড়ির পেছনের সাইড, এবং পেছনের সাইডে আসার পরে এই সাইডটা কিন্তু আবার অনেকটা বাড়ির ভেতরে যদি ছোট পুকুর থাকে না মানুষের, যতখানি ওপেনিং হবে ততখানি ওপেনিং, মানে এটা হচ্ছে পেছনের সাইড। কিন্তু এখন
নৌকাটা যে জায়গায় যে থামাবো আমি, যেদিকে থামানোর কথা, যেদিক থেকে বাড়ির ওই যে পেছনের সাইড একটু হলেও জঙ্গলের ভেতরে বোঝা যায়, ওই সাইডটা আবার ওই যে মতির বাঁশ আছে না, যে বাঁশটা দিয়ে যেটা হচ্ছে মতি, ওইটা দিয়ে আপনার ওই যে পাটি তৈরি করা হয়, শীতল পাটি, সেইটার আবার মোটামুটি ঘন একটা জঙ্গল ওই জায়গাতে, মানে একদম ওই পুকুরের মানে পার ঘেঁষা। তো আমি পুকুর না আর কি, এটা তো খালি, তো এটা একদম পার ঘেঁষা। তো আমি যখন নৌকাটা ওইখানে নিয়ে থামালাম, শিকড়গুলো বেরিয়ে আছে না, মাটি হয়ে গেছে পাড়ের, তো শিকড় বেয়ে উপরে যখন উঠবো তখন তো আমার টর্চ লাইট জ্বলছে, সেই আলোটা সম্পূর্ণ নিচের দিকে, এবং পানির কারণে পুরো এলাকা আলোকিত হয়ে গেছে লাইটে। আমি উঠবো, উঠার সময় ফোঁস করে একটা শব্দ হলো প্রথমে, তো গুই সাপ হতে পারে বা অন্য কোনো সাপ হতে পারে। এই জন্য আমি সাথে সাথে অ্যালার্ট হয়ে সামনের দিকে তাকালাম পরে দেখি যে ওই জায়গায় একটা লোক দাঁড়ানো বাঁশঝাড়ের কাছে, এবং ওইখান থেকে সফটলি আমাকে বলল, লাইটটা নিভান। লাইট নিভাইতে বলো নাই, বলছে বাতি নিভান। তো আমি লাইট নিভাইনি, কিন্তু লাইটের উপরে নিজের হাত নিয়ে সাথে সাথে উপরে ওঠা লাগবে। উপরে উঠলাম, উপরে ওঠার পরে লাইটটা নিভালাম। লোকটা তখন দাঁড়ানো থেকে বসলো, তার হাতে হুক্কা, সে এই হুক্কাটা টানছে, যেভাবে হুক্কা টানে ঠিক ওইভাবে হুক্কা টানছে সে। এখন আমাকে সে বলল, যে উদ্দেশ্যে এখানে আসছেন ওই উদ্দেশ্য তো সফল হবে না, এই জায়গার তো কোনো উন্নতি কখনো হবেই না। এটা এমন একটা বাড়ি যেটা দরজা বন্ধ রাখাই হলো নিয়ম। এই বাড়িতে যত সুখ ছিল, যত শান্তি ছিল, এক দরজা দিয়ে ঢুকছে আর এক দরজা দিয়ে বেরিয়ে গেছে, তো যাওয়ার সময় দরজাটা লাগাই দিয়ে চলে গেছে। আমি বললাম, এটা কেমন কথা? সে আমাকে তখন বললো, কেন আপনাকে বলা নাই, আপনাকে জানানো হয় নাই? এই জায়গার ইতিহাস অনেক অনেক লম্বা, আপনি কিছু করতে পারবেন না। ওইখানে যা করা করছেন, এইখানে এখানে কিন্তু ময়না থাকে, ময়নার সাথে কিন্তু দেখা হয়েছে আপনার, ময়না কিন্তু আপনাকে কিচ্ছু হয় নাই, দুবার কিন্তু আপনার সাথে দেখা হয়েছে, দেখা হয় নাই। আমি এই কথা কোনো উত্তর দিই নাই। আমি শুধু তাকে বললাম, আমি শুধু এটা জানি যে এই বাড়ির একদিক ডেবে গেছে। সে আমাকে বলল, একদিক তো ডাবে নাই, পুরো বাড়ি ডেবে গেছে। উপর দিক থেকে তাকালে মনে হবে এই বাড়িটা একটা গর্ত, কিন্তু আপনি মাটির উপর দাঁড়ায় আছেন দেখে মনে হয় যে বাড়ি একদম ঠিক। ওই যেদিকে বেশি ডেবে গেছে না, ময়নার কবর ওইখানেই, ময়না এখনো ওইখানে শুয়ে আছে। ও কবরের ভার অনেক বেশি, ও মরছে অনেক ভার নিয়া। এত ভার নিয়ে কি মানুষ মরতে পারে বলেন? ও মরার পর থেকেই সব শুরু হয়ে গেছে। এমন দোষ লাগছে এই বাড়ির উপরে, এই বাড়ির আর কোনো মানুষ টিকে নাই, আর কখনো টিকতেও পারবে না। ওরা যে আপনার কাছে যায় ফোন দিয়ে ফিকির করে আপনাকে যে এখানে নিয়ে আসছে, ওরা কখনো আপনাকে বলছে? আমি বললাম যে ওদের বলা লাগে না, আমাকে একজন বলছে। আমাকে যে বলছে সে বলছে এখানে ঘটনা কি। ময়নার যে নাম সেটা তার আমি জানি না, কিন্তু তাকে যে দুঃখ দেওয়া হয়েছে সেটাও আমি জানি, এবং তার যে অভিশাপ আছে সেটাও আমি জানি। তখন সেই লোক বলল, সবই তো জানেন, তাহলে আর কি করবেন বলেন? এত দূর কষ্ট করে ঘুরে আসছেন আপনি, কারণ কি জানেন? আপনাকে সোজা পথ দিয়ে তো ঢুকতেই দিত না ময়না কোনো মতেই। ওই যে সোজা পথ, ওই যে দেখেন। সে আমাকে দেখায়, এরপরে সে আমাকে বলে, এই যে আপনি ঘোরাল দিয়ে আসছেন না, ময়না কিন্তু দেখা দিছে আপনার সাথে। ও কিন্তু আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে নাই। ও বুঝতে পারছে আপনি মানুষ খারাপ না, আপনি আসছেন আপনার উদ্দেশ্য অন্যরকম। এখন ময়না তার মুক্ত হইতেছেন এখান থেকে, ময়নাই তো এখানে নাই, যে আছে সে তো ময়নার ছায়া, ময়নার কষ্ট। এই যে পুরা বাড়িটার ভেতরে দৌড়ায় দৌড়ায় বেড়াইছে,
মেয়েটা কত সুন্দর ছিল জানেন? মেয়েটা এত সুন্দর ছিল যে সে দৌড়ায় দৌড়ায় যখনই পুরা বাড়িতে ছুটছে, তার শরীরে লাগা আগুনের কারণে তা পুরা শরীর কালা হয়ে গেছে, আর পুরা কালা শরীরের ছায়ায় পুরা বাড়িতে পড়ছে। মানুষ বহু খারাপ, এখানে বসে বসে তো দেখতেছি। বয়স হয়ে গেছে অনেক। এই জায়গায় জঙ্গল, এই জঙ্গলের আগে ছিল একদম ধান ক্ষেত বদলে যা ছিল পানি। এই পানির উপরে মানুষজন এসে মাছ ধরতো, আজকে সেইখানে এখন ঘর দাঁড়ায় আছে, জঙ্গল দাঁড়ায় আছে, পানি নেমে গেছে পাশে। ময়না এখানেই থেকে গেছে। ওই যেদিকে ভার ওইদিকে ময়নারা দাফন দিয়ে রাখছিল জানেন, পুড়ে গেছে না, এমন ভাবে পুড়ছে। মেয়েটা এত সুন্দর মেয়ে, শুধুমাত্র নাকের মধ্যে যেই অলংকারটা ছিল সেইটাই ছিল, সেইটার কারণেই চিনা গেছে। মায়াটা এমন ভাবে পুড়ছে, পুড়ছে বলতে ভুল, পোড়ানো হয়েছে মেয়েটার। মানুষের কখনো হাউস মেরে না, অগ কোনোদিন হাউস মেরে নাই। এর লেগে আজকে এই যে হাউস ভরা বাড়িটা পুরা খালি পড়ে আছে। ওরা তো মরে গেছেই, এখন যারা আছে ময়নার বংশের লোক তো না, ও স্বামীর লোক, জমি তো খাইতে পারবে না। এই যে দেখেন কত ধরনের ফল ফলাদি ফইলা আছে, এগুলা খাইলেও ওদের খুব ক্ষতি হয়। কেন জানেন? ময়নার নিঃশ্বাস জড়ায় আছে পুরা মাটির উপরে। আপনি আসেন কেন? তখন আমি ওনাকে বললাম যে আমি আসছি যা জানাজা হয় নাই তার জানাজা দেওয়ার জন্য। সে সাথে সাথে বললো, তাহলে আপনি জানতেন ময়নার যে জানাজা হয় নাই? আমি বললাম হ্যাঁ আমি জানি যে ময়নার জানাজা হয় নাই। তখন সে বললো, তো জানাজা পড়বেন আপনি? আমি বললাম হ্যাঁ। বললো ঠিক আছে, ওই দিকে যান। সে আমাকে দেখাই দিল কোন দিকে যেতে হবে। ওই যতটুকু জায়গা হেঁটে যাচ্ছে অতটুকু জায়গা হেঁটে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলি, ঘটনা হচ্ছে এই বাড়িতে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল ময়না, এবং মেয়েটা না আমি সাহেবের কথা অনুযায়ী সে একদম দুধে আলতা ছিল, তার গার রং। যৌতুক জিনিসটা খুব খারাপ জিনিস, এবং যখন মানুষ এই যৌতুকের উপরে যখন তাদের লোভ লালসা বলুন বা হিংসা বিদ্বেষ আক্রোশ যেটাই বলুন, এটা যখন মানুষের জন্মে যায় তখন মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তারাও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। মানে পয়সা করি তো আর ওইভাবে নিতে পারছিল না। ময়নার মা বাবা তো জমি বিক্রি করে করে যা পারছিল দিচ্ছিল, ওদের তো আর হাউস মিটছিল না। তো পরিকল্পনা মাফিক ওর গায়ে আগুন লাগায় দেয় এবং এটাকে এভাবে ছড়ানো হয় যে ওর নিজের গায়ে আগুন লেগে গিয়েছে, এবং ওর নিজের গায়ে রান্না করার সময় আগুন লেগে গিয়েছিল, এবং ও পুরো একদম অবস্থা খুব খারাপ। আপনাদেরকে আমি একটা কথা বলি, তো ওই সময় তো আর এমন না যে আপনি চাইলে মানে হাসপাতালে নিয়ে যেতে পারবেন, ঘটনা অনেক আগের। তো তারা আর কি নিজেরা সলা পরামর্শ করে, এমনকি কাউকে না দেখে, যে বাড়ির লোকেরাই তো যথেষ্ট না, এই বাড়ির লোকেরাই তারাই ওই যে যেই জায়গায় আমি এখন যাচ্ছি ওইখানে যে ওকে ওই মাটি খুঁড়ে আর কি ওইখানে দাফন দিয়ে দেয়। তারা তো জানাজা পড়তে জানে না, আর দাফন দেওয়ার সময়ও গোসলের রীতি পালন করা হয় না, কোনো কিচ্ছু না। আর আমি সাহেবের কথা হচ্ছে দাফন দেওয়ার সময় ওর ভিতরে জান ছিল, নিস্তেজ হয়ে গিয়েছে। এখন পড়ে যাওয়ার কারণে তো আর বোঝা যাচ্ছে না যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, নিস্তেজ হয়ে গিয়েছিল, কিন্তু দাফন দেওয়ার সময় ওর দম ছিল, যার বদৌলতে ওই জিন্দা মানুষই ওরা দাফন দিছে ওই কোনায়। এই যে ভার, এই ভারটা বোঝা লাগবে, উপলব্ধি করতে হবে। পরিবেশের ভার, জায়গার ভার, এগুলো ওই জায়গায় দাঁড়ালে পরে যে আপনি বুঝতে পারবেন। তো আমার তো ময়নার জানাজার উদ্দেশ্য নেই, যে মারা গেছে তার আর কোনো জানাজা নেই, মানে অনেক আগে মারা গেছে তার আর কোনো জানাজা নেই। ওইখানে যে শুধুমাত্র আমরা সূরা মুজাম্মিল পড়েছিলাম, আর কোনো কিছু না।
একটু দাঁড়িয়ে থেকে সূরা মুজাম্মিল পড়ে তার জন্য দোয়া করলাম আল্লাহর কাছে। আমি স্পষ্ট টের পাই যে আমার আশপাশে ময়না ঘোরাফেরা করে, কারণ কারণ আমি আমি ওই স্মেলটা পাই পোড়ার। আমার আশপাশে যে ময়না ঘুরেছে সেটা আমি জানতাম। তো আমি ওইখানে বসে দোয়া দরুদ পড়ার পরে ওইভাবে আর কি সূরা মুজাম্মিলের আমলটা করার পরে ওইখান থেকে সরে আসি। সরে আসার পরে আর কোনো অনুভূতি নেই, কোনো কিচ্ছু নেই। ওই লোকটাকে আমি তখনও দেখি ওইখানে বাঁশঝাড়ের একটু কাছে দাঁড়ানো সে তখন। তো আমি হেঁটে এগিয়ে আসলাম, এগিয়ে এসে ওনাকে বললাম, কি মনে হয় আমার আপনার যে এত কষ্ট করে এখানে আসছি পুরো বাড়ি উদ্ধার করার জন্য? বলে যে আপনি মানুষ, আপনি কখন কি করবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই। এখন হয়তো আপনি দোয়া দুধ পরে দিয়ে গেলেন, কালকে এসে আপনি এই জায়গা দখলও করতে পারেন। আমি বললাম, আমি এলাকারই মানুষ না। সে বলল, মানুষ তার এলাকার হওয়া লাগে না, যে দখল করে সে যে কোনো এলাকারই হইতে পারে। মাটি এসে যে কেউই দখল করতে পারে, এখানে এসে আপনিও দখল করতে পারেন। তখন আমি তাকে বললাম যে ময়নাকে আমাকে ছাইড়া দিবে যদি আমি দখল করি? এই প্রথমবার ওই লোকটা আমার এই কথার উত্তর দিতে পারে নাই। আমি একটু অবাক হই, এটা এই কথার উত্তর সে দিল না কেন? এখানে তো আশপাশে ময়নাই ঘোরাফেরা করে, যে মারা গেছে তার রু তো এখানে নাই, যে ঘোরাফেরা করে সে ময়নারই সাথী। আমরা চিনি তো কে সে। সেই কথার উত্তর দিল না। কিন্তু আমি ওই আমার মতো করে নৌকার দিকে যাচ্ছি, কারণ এই যে যা জিনিসপত্র অত কিছু ছিল, কি কি করব না করব এগুলো সব ছিল, যেগুলো চুরি হয়ে গেছে জিনিসপত্র, এগুলো আনার পেছনের রিজন একটাই, যে আমরা একটু ধোকা দিই। আমরা আসল কোন উদ্দেশ্য নিয়ে আসছি সেটা বুঝতে দিই না, আমরা অন্য উদ্দেশ্য দেখাই সবাইকে, যাতে করে আসল উদ্দেশ্যে আমরা কাজ করতে পারি। এই জন্য জিনিসপত্র চুরি হয়ে গেছে। কোনো আফসোস ছিল না তখন, যাতে ওরা না বুঝতে পারে যে আমরা এখানে কেন যাব। নইলে ময়নার সাথে যে ছিল, যে এখন ময়না হয়ে ঘুরে, সে তো সব ধরনের বাধা দিবে। আর কারিনের সাথে পারা যায় না, কারণ সে ফিজিক্যালি স্ট্রং হয়, সে ওই মেমোরিটা হোল্ড করে, সেই বাচ্চাপনা তার ভেতরে থাকবেই, এবং সে তো মানুষের মতোই, তার সাথে পারাই যায় না। আমি আমার মতো করে ওই বেতের উপরে যখন পা দিতে যাব, পা ফসকে গিয়েছিল আমার। পা ফসকে যাওয়ার পরে আমি আমি শুধু এটা জানি যে আমি যা পানিতে পড়বো এখন, এটা আমি জানতাম। কোনো মতো তাল সামলাতে পারি নাই, পড়ে যাচ্ছি আমি ঠিকই পানিতে, কিন্তু কোন ফাঁক দিয়ে যে নৌকাটা যে কি আমার দিকে ঠেলে দিল সেটা আমি যাই না। নামছি আমি ভুল দিক থেকে, পা পিছলে গেছি, ভারসাম্য থাকবে না, কিছুক্ষণের ভিতর পড়ে যাবে এটা আমি জানতাম। কিন্তু আমি যে পড়ছি নৌকার উপরে, নৌকাটা কে ঠেলে দিয়েছিল আমার দিকে জানেন? ময়না। কারণ ময়নাকে আমি দেখি নাই, কিন্তু যখন আমি নৌকায় উঠলাম, ওই পা অলমোস্ট ভিজে গেছে, নৌকায় উঠলাম, লাইটটা জ্বালা ফেলছি ততক্ষণে, আবারও উপর থেকে আমাকে বললো যে লাইটটা নিভান, বাতিটা নিভান। তো আমি নৌকার বইটা খোঁজার চেষ্টা করতেছি, উপর থেকেই বললো যে বইটাটা কোন দিকে। তো আমি সেদিক থেকে বইটাটা হাতটায় নিলাম, নিয়ে বইটাতে ধাক্কা দিলাম নৌকা, যাতে পার থেকে সরা যায় ইমিডিয়েটলি। আর ওপর থেকে সে আমাকে বলতেছিল, সেই ব্যক্তি আর কি, যে ময়নাই তো নৌকায় উঠাই দিল আপনারে। আমি তো ভাবতে পারি নাই যে ময়নায় কাউকে এখান থেকে এত সুন্দরভাবে যাইতে দিবে। এই কথাগুলো যখন সে আমাকে বলছে, তখনও কিন্তু আমার পুরো শরীর কাঁপছে ভয়ে, আতঙ্কে, কেমন জানি লাগে। আমি যতক্ষণ পর্যন্ত নৌকা দিয়ে ওই ঘুরে ঠিক ওই রাস্তা পর্যন্ত না আসছি, ততক্ষণ পর্যন্ত আমার ডান দিক দিয়ে এই ময়না হেঁটে হেঁটে ওই পার দিয়ে হেঁটে হেঁটে আসছে। আমি শুধু একটা কথা বলছিলাম যে কিছু কিছু দরজা বন্ধ হয়, খোলে না। কিছু কিছু দরজা বন্ধ থাকে, তা খোলার দরকার নাই। আর কিছু কিছু বন্ধ দরজা ভেঙে ফেলতে হয়। আমি এখানে ভাঙার জন্য আসি নাই,
বন্ধ দরজা বন্ধ থাকুক, শুধু দরজা যাতে ধাক্কাধাক্কি না করে, ব্যাস এইটুকুই। এটা যখন আমি বলছি আমি কিন্তু মনের উদ্দেশ্যেই বলছি, ওই যে যে হাঁটছে এই জায়গায়। তারপরে আমি উপরে উঠি, আর অ্যাজ ইউজুয়াল সব মানে ওইভাবে শেষ হয় যেভাবে ওই জায়গাগুলো থেকে আমরা বিদায় নিয়ে চলে আসি, ওইভাবেই প্রত্যেকটা কাজ শেষ হয়, ওইভাবেই প্রত্যেকটা কেস শেষ হয়, অ্যাজ ইউজুয়াল আর কি। গলা ভাঙা, জানি না ভালো লাগবে কিনা। ওই যে বললাম যে নির্জীব লাগতে পারে আজকে, কারণ শরীর খারাপ, গলাও খারাপ, সবই খারাপ, ব্যাস এইটুকুই। আল্লাহ হাফেজ।